পরিষ্কার। আসসালামু আলাইকুম and good evening to ladies and gentlemen যারা শুনছেন আজকে এই প্রেজেন্টেশন ওভারভিউ অফ ডায়াবেটিস। তো প্রথমেই ডাক্তার এহসান খানকে ধন্যবাদ বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে। তো আমি অ্যাসোসিয়েট প্রফেসর এন্ডোক্রাইনোলজি ঢাকা মেডিকেল কলেজ এন্ড সায়েন্টিফিক সেক্রেটারি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। So, overview of today's session, this will be more practical and একটু থিওরি কমে ডিসকাস করবো। আমি ধরে নিচ্ছি আপনারা যা শুনছেন সবাই এমবিবিএস চিকিৎসক, যদিও তার মধ্যে হয়তো অনেকে স্পেশালিস্ট হয়তো তার মধ্যে আছেন। And you can ask question at the end of your presentation. আপনি চ্যাট বক্সে যদি কোশ্চেন লিখেন সেখান থেকে আমরা পেয়ে যাব। এবং there are some quizzes in my presentation. ডাক্তার এহসান খান আপনাদের বলবে যে how to make you participate. You can write answer in the chat box also maybe. আজকে আমি আপনাদের প্রেজেন্টেশনে বলবো কিভাবে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করব, কি কি ইনভেস্টিগেশন করবো একজন ডায়াবেটিস রোগীদের, কখন আমরা একজন রোগীকে বলবো যে আপনার সুগার বা আপনার আদার প্যারামিটারগুলো কেমন থাকা উচিত, ফর দি ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস, ডায়েট এবং এক্সারসাইজ নিয়ে কিছু কথা বলবো, হাইপোগ্লাইসেমিয়া অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি গুলো কিভাবে চিকিৎসা করবেন সেটা বলবো, জিডিএম এবং মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ এটা নিয়ে আমি কিছু বলবো, এবং সাম টেক হোম মেসেজ। Right around 90 and my presentation will take around 35 minutes. বাকি সময়টুকু আমরা we discuss. Okay. So criteria for diagnosis of diabetes in non-pregnant adult individual, এটা আমরা জানি। আপনি যদি এডিএ গাইডলাইন দেখেন প্রথমেই বলা আছে HbA1c 6.5 অথবা তার চেয়ে বেশি, ফাস্টিং ব্লাড সুগার 7 অথবা তার চেয়ে বেশি। ফাস্টিং মানে কমপক্ষে 8 ঘন্টা না খেয়ে থাকতে হবে। নো ক্যালোরি ইনটেক, পানি কিন্তু খাওয়া যাবে, এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর 11.1 অথবা তার চেয়ে বেশি। এবং কোনো পেশেন্টের যদি টিপিক্যাল সিমটম অফ হাইপারগ্লাইসেমিয়া থাকে, যে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, অথবা ইন দ্য সেটিং অফ হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস যদি অবভিয়াস 11.1 বা তার চেয়ে বেশি হয়, সুতরাং এখানে যে 4টা ক্রাইটেরিয়া দেখানো হলো, 4টার মধ্যে যে কোনো একটা থাকলেই তাকে আমরা ডায়াবেটিস বলবো অ্যাজ পার রিকমেন্ডেশন বাই আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এর 2040। তো এখানে একটা ওজিটিটি ইন্টারপ্রিটেশন আপনি দেখেন, ডায়াবেটিস মনে হলো খালি পেটে যদি 7 অথবা তার চেয়ে বেশি, অথবা গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর 11.1 বা তার চেয়ে বেশি। তার মানে খালি পেটে যদি 5 হয়, গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর যদি 12 হয়, সেটাকে আপনি কিন্তু ডায়াবেটিস বলবেন। কিন্তু আইজিটি এবং আইএফসির ক্ষেত্রে কিন্তু এন্ড, এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে অ, বাকি দুটো হচ্ছে এন্ড। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স মানে খালি পেটে 7 কম, গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর 7.8 to 11। আইএফজি মানে শুধু ফাস্টিং এর প্রবলেম, 5.6 to 6.9, এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা হচ্ছে less than 7.8। তার মানে কখনো একজন মানুষকে আমি বলবো যে আপনার ওজিটি রিপোর্ট ভালো যখন আমি খালি পেটে 5.6 কম পাবো এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর 7.8 কম পাবো, তখনই আমি একজন মানুষকে বলবো যে আপনার ওজিটি রিপোর্ট ভালো, আপনার আইজিটি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস নাই। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট আমাদের অনেক সময় কনফিউশন হয়। আমি এখানে একটা স্লাইড রেখেছি, পেশেন্ট আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days। অনেক রোগীই যে আগামী শনিবার দিন আমি করব, মানে ওজিটি টেস্ট করবো, সুতরাং আগামী 4-5 দিন আমার খাবার দাবার আমি সেভাবে কন্ট্রোল করে যাবো, ব্যাপারটা তা না আসে। স্বাভাবিক খাবার খেয়ে যেতে হবে, 8 থেকে 14 ঘন্টা ওভারনাইট ফাস্ট। কেউ ফাস্ট অনেক বেশি হয়, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। ডোন্ট টেক ফুড অ্যান্ড ড্রিঙ্ক এক্সেপ্ট ওয়াটার আফটার 12। আমি সাধারণত রোগীদের বলি রাত 12টার পর খাওয়া যাবে না, সকাল 8টায় হসপিটালে এসে উপস্থিত হবেন, আধা ঘন্টা রেস্ট নেবেন, খালি পেটে সুগার দেখা হবে, 75 গ্রাম গ্লুকোজ 250 থেকে 300 ml পানিতে মিশিয়ে আপনাকে খাওয়ানো হবে, এবং এই সুগার লোড আপনাকে এই পানিটা আপনার 5 মিনিটের মধ্যে খেতে হবে, এবং প্রথম চুমুক যখন দিবেন তার থেকে 120তম মিনিটে আপনার সুগার দেখা হবে। অনেক সময় ওবেস বাচ্চারা আসে, ধরেন 60 কেজি ওজনের একটা বাচ্চা, তাকে আমি কতটুকু গ্লুকোজ দেবো, অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন থাকে। 1.75 গ্রাম পার কেজি বডি ওয়েট, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 75। তার মানে 70 কেজি ওজনের যদি একজন বাচ্চা আসে তাকে আমরা 75 দেবো, কিন্তু 40 কেজি ওজনের একজন বাচ্চা যদি আসে তাকে আমরা 1.75 পার কেজি বডি ওয়েট এবং ধরেন 56 অথবা 60 গ্রাম গ্লুকোজ দেবো। এবং স্মোকিং, টি, ফিজিক্যাল স্ট্রেস নট অ্যাকসেপ্টেড ডিউরিং দ্য টেস্ট, এই 2 ঘন্টা, এবং এই 2 ঘন্টা কিন্তু বসে থাকতে হবে। তো স্পেশালি ডাক্তারদের নিয়ে একটু ডাক্তারদের একটু চোখে চোখে রাখবেন ওটিটি টেস্টের সময়, কারণ তারা বলবে যে স্যার আমি রাউন্ড দিয়ে আসছি, মানে তাদেরকে ধরে রাখতে হবে। দিস ইজ দ্য থিংস ইউ শুড প্র্যাকটিস। তো একটা জিনিস আপনাদের, কিছু জিনিস আপনি খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। পেশেন্ট ডায়াবেটিসে ওষুধ খাচ্ছে, তাকে কখনোই আমরা ওজিটি করবো না। আসলেই চিন্তা করেন পেশেন্টের ওজিটি দরকার কিনা। আমি এমনও দেখেছি রোগী ডায়াবেটিস নিয়ে আসছে 22, তো পরের দিন আপনি সকালে ফাস্টিং টুয়ার্স এবং HbA1c দেখে আপনি কিন্তু ডায়াগনোসিস করতে পারেন, আপনার কিন্তু ওজিটি করার দরকার নাই, কারণ অলরেডি ব্লাড সুগার 22, তাকে আপনার গ্লুকোজ লোড দেওয়াটা ইজ নট ওয়াইজ।
গ্লুকোজ ওয়েট তখনই দিবেন যখন আপনার মানে কনফিউশন থাকবে যে ডায়াবেটিস থাকতেও পারে, নাও থাকতে পারে। জিজ্ঞেস করবেন রোগীকে, এই যে আপনি ডায়াবেটিস 22 পাইলেন, এটা আপনি কেন ইয়ে করবেন? রোগী এসে বলবে যে স্যার আমি ওষুধের দোকানে বসেছিলাম, একজন এসে ব্লাড সুগার চেক করেছে, আমি বললাম যে আমারটা চেক করে দাও, অথবা কোনো রুটিন টেস্ট, অথবা পেশেন্টের কোনো টিপিক্যাল সিমটম আছে কিনা। একটা রিপোর্ট দেখে একজন পেশেন্টের ডায়াবেটিস পাইলেন আপনি 10, সাথে সাথে চিকিৎসা শুরু করবেন না, কমপক্ষে আরেকটা রিপোর্ট রাখার চেষ্টা করবেন। সেটা ফাস্টিং টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট হতে পারে, ওজিটিটি হতে পারে, এইচবিওএনসি হতে পারে, এমনকি ইউরিনে ব্লাড সুগার আপনি দেখতে পারেন। পেশেন্টের ওয়েট কনসিডার করবেন চিকিৎসা দেওয়ার আগে, কারণ ডায়াবেটিসে কিছু ওষুধ ওজন কমায়, কিছু ওষুধ ওজন বাড়ায়, কিছু ওষুধ ওয়েট নিউট্রাল, এবং অ্যাটলিস্ট আপনার রেনাল ফাংশন টেস্ট আমাদের করা উচিত। প্রি ডায়াবেটিস মানে হচ্ছে পেশেন্টের ইনক্রিজড রিস্ক অফ ডায়াবেটিস, যেটা আইএইচজি, আইজিটি অথবা এইচবিওএনসি 5.7 থেকে 6.4। এইসব পেশেন্টদের আমরা বছর বছর মনিটর করবো, কারণ হচ্ছে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে কনভার্ট হওয়ার ঝুঁকি বেশি। পেশেন্টের আদার যদি কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, হাইপার টেনশন অথবা ডিসলিপিডিমিয়া, সেটা চিকিৎসা করতে হবে। এডিএ রিকমেন্ড করেছে যে বয়স যদি 25 থেকে 59 হয় এবং বিএমআই বেশি থাকে, অথবা ফাস্টিং 6 এর বেশি, এইচবিওএনসি 6 এর বেশি, অথবা প্রিভিয়াস হিস্ট্রি অফ জিডিএম থাকলে আপনাকে চিকিৎসা দেওয়া উচিত। আমাদের দেশে আমি সাধারণত মেটফর্মিন অ্যাড করে দিই when HbA1c crosses 5.7, 5.7 এর বেশি হলে আমি মেটফর্মিন অ্যাড করে দিই পেশেন্টকে জাস্ট মনে রাখানোর জন্য যে ইউ হ্যাভ প্রি ডায়াবেটিস। তাহলে পেশেন্ট যদি ওষুধ খায় মেটফর্মিন অ্যাটলিস্ট 500 মিলিগ্রাম, আমি যেটা করি ধরেন হচ্ছে ফাস্টিং 6, পোস্টপ্রেন্টাল হচ্ছে 8, আমি বলছি মেটফর্মিন এক্সা 500 মিলিগ্রামের ট্যাবলেট প্রতিদিন দুপুরে একটা করে খাবেন। এটা আপনার প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হতে বাধা দেবে এবং আপনাকে এটা মনে রাখতে সাহায্য করবে যে ইউ আর ইন দ্য স্টেজ অফ প্রি ডায়াবেটিস। HbA1c দিয়ে আমরা বুঝি কত 3 মাসে ব্লাড সুগারের অবস্থা, এবং এটা দিয়ে আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন হওয়ার ঝুঁকিটা আমরা অ্যাসেস করতে পারি। পেশেন্টের গ্লুকোমিটার ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। এটা কিন্তু র্যান্ডম ব্লাড নিয়েই আপনি বের করতে পারবেন, এবং হচ্ছে ফাস্টিং কিন্তু দরকার নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা রেজাল্ট আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। তো এটা আপনার একটা ছবি তুলে রাখতে পারেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অথবা প্রেজেন্টেশন গুলো তো এখানে আর্কাইভে থাকছে, যে কখনো কখনো কোন কোন কন্ডিশনে আমরা এক্সপিরিয়েন্স বেশি রিলাই করবো না ডিউ টু টার্নওভার অফ সাইট অথবা আরবিসি লাইফ স্প্যান। কিছু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আপনি কিছুটা কম পাবেন, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি পাবেন, কিছু কিছু ক্ষেত্রে একটু ভেরিয়েবল পাবেন। স্পেশালি আপনি মনে রাখবেন এনিমিক পেশেন্টদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স উপর আমি খুব বেশি রিলাই করবো না। যেসব পেশেন্ট গুলো সিকেডি তাদের ক্ষেত্রে আমি খুব বেশি রিলাই করবো না। প্রেগনেন্সি সেসব ক্ষেত্রে আমি রিলাই করবো না। ক্রনিক লিভার ডিজিজ অথবা রেনাল ফেলিয়ার এইসব ক্ষেত্রে গ্লাইসেমিক প্রোফাইলের উপর আমি বেশি ডিপেন্ড করবো, এবং হচ্ছে প্রেগনেন্সি এইসব ক্ষেত্রে আমি গ্লাইসেমিক প্রোফাইলের উপর বেশি ডিপেন্ড করবো, নট অন দ্য HbA1c। ডায়াবেটিস রোগী এসে আমাকে বলবে যে স্যার আমাকে সব টেস্ট করতে দেন, কি কি টেস্ট আমরা করতে দেবো? আমরা পেশেন্টের গ্লুকোজ প্রোফাইল দেখবো। আমি সাধারণত যেটা করি, খালি পেটে এবং নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর যদি পেশেন্ট মুখে ওষুধ পায়, ইনসুলিন পেয়ে আমি সাধারণত 4 বেলা সুগার দেখতে প্রেফার করি। HbA1c করবো, লিপিড প্রোফাইল করবো, HGPT যদি বেশি পান আপনার পেশেন্টের ফ্যাটি লিভার ডিজিজ আছে কিনা, ক্রিয়েটিনিন, ইজিএফআর, স্পট ইউরিন ফর এসিয়া অথবা ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন। আমি মাইক্রোঅ্যালবুমিনটা সবসময় দেখি, কারণ মাইক্রোঅ্যালবুমিন দেখে পেশেন্টকে কনভিন্স করতে সুবিধা যে আপনার দেখেন প্রস্রাবের সাথে অ্যালবুমিন চলে যাচ্ছে, ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট গ্লাইসেমিক কন্ট্রোল। টিএসএস দেখবো, মেটফর্মিন পেতে থাকলে ভিটামিন বি12 দেখবো, সিডিসি করবো, ইলেক্ট্রোলাইট করবো, স্পেশালি পেশেন্ট যদি এসিআই, এআরবি অথবা ডায়াবেটিক্স পেয়ে থাকে, ক্যালসিয়াম, ভিটামিন ডি অথবা ফসফেট দেখবো আমরা ইন অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট। ব্লাড সুগার মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোগীদের আমি সবসময় বলি আপনার মোবাইল ফোন বিক্রি করে একটা গ্লুকোমিটার কিনেন, বিকজ ইট সেভস ইউর লাইফ, এবং ফরেন গ্লুকোমিটার সবসময় ডিসকাইজ করবেন। রোগীরা বলবে যে স্যার সৌদি আরব থেকে দামি মেশিন পাঠিয়েছে, আমার ছেলে বাংলা টাকায় 10,000 টাকা দাম, কিন্তু এটা স্ট্রিট দেশে পাওয়া যায় না, এটা আমি আলমারিতে প্রিজার্ভ করে রাখছি। তারপর বিদেশি কিছু মেশিনে মিলিগ্রামে শো করে রিপোর্ট, সেটাকে আপনি 18 দিয়ে ভাগ করে মিলিমূল্যে পাবেন, এবং গ্লুকোমিটার দিয়ে আপনি HbA1c মাপলে বুঝতে পারবেন যে গ্লুকোমিটার রিপোর্টটা ঠিক আছে কিনা। এবং পেশেন্ট যদি কোনো আইভি ফ্লুইড পেয়ে থাকে, অন্য হাত থেকে সাধারণত আপনি হচ্ছে চেক করবেন, এবং ইউ শুড অ্যাডভাইস ইউর পেশেন্ট, যেসব পেশেন্টরা ইনসুলিন পাচ্ছে স্পেশালি, সপ্তাহে অন্তত একদিন 4 বেলা ডায়াবেটিস দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সুগার কন্ট্রোলে আছে কিনা। কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, এখানে যেহেতু অনেক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এখানে থাকছেন, এটা আমাদের ঢাকা মেডিকেলের একটা রিপোর্ট, এই গত সপ্তাহে সিজিএম কিন্তু আমাদের দেশে হচ্ছে, এটা দিয়ে আপনি 24 ঘন্টা গ্লুকোজ প্রোফাইল বুঝতে পারবেন। সাধারণত আমরা 3 থেকে 7 দিন করি, যদিও গাইডলাইন হচ্ছে 14 দিনের সিজিএম করার জন্য, প্রাইস সাধারণত 5,000 টাকা। তো কিভাবে ইন্টারপ্রেট করবেন রিপোর্ট আমি আপনাদের একটু দেখিয়ে দিই, খুবই সহজ, আপনি নিজেই ইন্টারপ্রেট করতে পারবেন। সাধারণত 14 দিন সিজিএম এর রিপোর্টটা আমরা করে থাকি। এখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটা অ্যাড করা থাকে এবং তার রিপোর্ট জেনারেট হতে থাকে, এবং এটা সাধারণত দিনে 70% টাইম এটা মানে 70% রিপোর্ট যদি এটা যদি রিপোর্ট শো না করে, তার মানে এটা ঠিক হয় নাই।
অ্যাভারেজ ব্লাড সুগার আমরা দেখতে পাবো, গ্লাইসেমিক ব্লাড সুগার আপস এন্ড ডাউনস এর পার্সেন্টেজ শুড বি লেস দ্যান 36%, এবং টাইম ইন রেঞ্জ মানে 24 ঘন্টায় ব্লাড সুগার কতটুকু থাকছে, 3.9 থেকে 10 থাকতে হবে মোর দেন 70%, 10.1 থেকে 13.9 হচ্ছে লেস দেন 25%, মোর দেন 13.9 হচ্ছে লেস দেন 5%, 3 to 3.8 less than 4%, less than 3%, 1%. These are the guidelines and standard যে আমার হচ্ছে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এর ব্লাড সুগার 24 ঘন্টায় কতটুকু থাকতে হবে। এখন আমাদের যে পেশেন্ট ইয়ামিন মোহাম্মদ, আমরা তার রিপোর্টটা একটু দেখি। আমরা সাধারণত 4 দিনের রিপোর্ট নিয়েছি এই পেশেন্টের, কারণ পেশেন্ট যেহেতু হসপিটাল থেকে ছুটি হয়ে যাবে। ভেরিয়েবিলিটি আমি বলেছি এখানে 30% আছে, 30.7%, আমি বলছি 36% কম থাকতে হবে, ভেরি গুড, এটা তার আইডিয়াল পোর্শনে আসে। অ্যাভারেজ ব্লাড সুগার হচ্ছে তার 12.3 into 3.8, তার মানে পেশেন্টের ব্লাড সুগার ইজ আনকন্ট্রোল। আমরা এখানে টাইম এন্ড রেঞ্জ যেটা দেখি 3.9 থেকে 10%, মোর দেন 70% ক্ষেত্রে থাকতে হবে, এই ক্ষেত্রে পেশেন্টের আছে মাত্র 32%, সুতরাং এটা ঠিক নাই। তারপর হচ্ছে 10.1 থেকে 13.9 পর্যন্ত থাকতে হবে, লেস দেন 25%, এটা 32%, সুতরাং এখানে আনকন্ট্রোল। মোর দেন 13.9 আমি ইতিমধ্যে দেখালাম, লেস দেন 5% থাকতে হবে, সেটা আছে পেশেন্টের 36%, সুতরাং পেশেন্টের ব্লাড সুগার ইজ গ্রসলি আনকন্ট্রোল। এবং লেস দেন 3 অথবা 3 to 3.8 পেশেন্টের একবারও ভাসে না। সো এই সিজিএম এর রিপোর্ট দেখে আমরা বুঝছি পেশেন্টের গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি কম, বাট পেশেন্টের ব্লাড সুগার প্রোফাইল ইজ ইন অল দ্য রেঞ্জেস আউট অফ টার্গেট। সো কুইজ, আমি চেম্বার করছিলাম বিকালে, হঠাৎ ওটি থেকে কল যে একজন ফিমেল ডক্টর, তার অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হচ্ছে। আমাকে আর্জেন্ট কল করার কারণ হলো পেশেন্টের যিনি অ্যানেস্থেশিওলজিস্ট, উনি ব্লাড সুগার চেক করে হঠাৎ দেখেছে 21, কিন্তু প্রি অপারেটিভ যেসব ইনভেস্টিগেশন সবগুলোতে পেশেন্টের ব্লাড সুগার, সেটাতে পেশেন্টের ব্লাড সুগার দেখানো 6। পেশেন্টের হাজবেন্ড, উনিও ডাক্তার, ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বললো না, আই নো ভেরি ওয়েল মাই ওয়াইফ ইজ নন ডায়াবেটিক, সো হোয়াট টু ডু। ডাক্তার এহসান উত্তর দিবে কিভাবে? এহসান ভাই চ্যাট বক্সে লিখবে? না হাবিবা, তুমি একটু ফর্মটা দিয়ে দাও না, জাস্ট 1 মিনিট টাইম দাও, সবাই একটু লেখো। হাবিবা, তুমি একটু ফর্ম দিয়ে দাও চ্যাট বক্সে, সবাই একটু টাইপ করলে ভালো হবে আর কি। স্যার দিচ্ছি স্যার। ওকে, 1 মিনিটের মধ্যে ফর্ম পেয়ে যাবেন, সবাই একটু মেন্টাল প্রিপারেশন নেন, 1 মিনিট সময় পাবেন। একটা ফর্ম আছে, সবাই জাস্ট পূরণ করেন, 1 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, এই যে দেওয়া হয়েছে চ্যাট বক্স। ইয়েস, ফর্ম ওকে, চ্যাট বক্সে একটু 1 মিনিট টাইম দিলাম, একটু পূরণ করেন, কারণ আচ্ছা, আপনাদের একটু পার্টিসিপেট করেন। এইটা 20 সেকেন্ড রাখবে কারেক্ট আনসার। 30 সেকেন্ড দিলাম, এনিওয়ে আমরা 30 সেকেন্ড অপেক্ষা আপনারা করব। সাবমিট করতে থাকেন। এখানে আমার 5টা কুইজ আছে, সো দ্যাট আর ভেরি ইজি। এটা এই জন্যই করা হচ্ছে কি, কারণ অনেক সময় মুখে বললে যেটা হয় কি, আপনারা শুধু একজন যে পারেন উনি বলেন, বাকিরা চুপচাপ বসে থাকেন, কিন্তু এটা দেওয়ার অর্থ হচ্ছে আপনি পারেন না পারেন সাবমিট করেন, কারণ নাম প্রকাশ করা হবে না, আপনি নিশ্চিন্ত মানে আপনারা সাবমিট করতে থাকেন। ওকে, সাবমিট করতে থাকেন। হ্যাঁ, ওকে, যেটুকু হয়ে গেছে আমি অবশ্য কারেক্ট আনসার। ওকে, আমি একটু কয়টা আনসার পরে শুনাই। হ্যাঁ, আমি যে কয়টা আনসার পাইছি, রাইট, একজনের আনসার হচ্ছে HbA1c, একজনের শর্ট অ্যাক্টিং ইনসুলিন, একজন লিখছেন রিচেক আরবিএস, একজন লিখছেন স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া ক্যান পারফর্ম ইমার্জেন্সি অপারেশন HbA1c, একজন লিখছেন গেটিং 5% ডিএনএস চেক উইথ অ্যানাদার গ্লুকোমিটার, একজন লিখছেন স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া, একজন লিখছেন ফাস্টিং ব্লাড সুগার 2 hours আফটার ব্রেকফাস্ট HbA1c। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু এক হচ্ছে পেশেন্ট তো আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, সুতরাং ফাস্টিং। আরেকজন লিখছেন আইভি ইনসুলিন উইথ ফ্লুইড ইনফিউশন অফ গ্লুকোজ স্যালাইন। ওকে, ভেরি গুড, ব্লাড সুগার HbA1c। ভেরি গুড, প্রচুর আনসার, সবাই আনসার দিছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি, আপনি হ্যাপি সব আনসারে? there were some good answer also, definitely. ওকে, এখন আপনি আপনার আনসারটা দেখেন সবাই। আনসার হচ্ছে আমি সাথে সাথে বললাম যে আমি দাঁড়িয়ে আছি, একটা এক হচ্ছে HbA1c দেখেন আর্জেন্ট, তো দেখা গেল HbA1c হচ্ছে 5.5। আমি তো হিস্ট্রি নিলাম যে পেশেন্ট, যে এই যে আপনি সন্ধ্যা 6টায় যে অপারেশন করছেন, আজকে সকাল থেকে কি কি ফ্লুইড পেয়েছে, দেখলাম যে পেশেন্ট আসলে 5% ডিএনএস পেয়েছে। সো মেসেজ হলো আপনাদের জন্য, HbA1c help to decide immediately whether patient is diabetic or not and glycemic status. গ্লাইসেমিক টার্গেট একটা হচ্ছে আমরা সুগার কত রাখতে চাই, খালি পেটে 4.4 to 7.2, ভরা পেটে আমরা 10-এর কম রাখতে চাই। এডিএ 2024-এর রিকমেন্ডেশন হলো পোস্ট প্রেন্ডিয়ালটা দেখবেন হচ্ছে খাবার শুরু করার 1 থেকে 2 ঘন্টা পরে। আমি অনেক সময় আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করি, রোগী 8টা থেকে 8:30 পর্যন্ত নাস্তা করলো, 2 ঘন্টা পর কি 10টায় ধরবেন না 10:30টায় ধরবেন? সুতরাং প্রথম লোকমা থেকে 2 ঘন্টা, 8টা থেকে আপনি 2 ঘন্টা ধরলে দ্যাট উইল বি এট 10। সুতরাং এখানে দেখেন এডিএ 2024 রিকমেন্ডেশন হচ্ছে খাবার শুরু করে 1 থেকে 2 ঘন্টা পর। HbA1c আমরা 7-এর কম রাখতে চাই, এবং কাউকে আমরা ব্লাড সুগার একটু রিল্যাক্স রাখতে চাই। HbA1c 8-এর কম, যারা বয়স্ক, স্পেশালি
আমার এখানে একটা জেনারেল রুল হচ্ছে বয়স যাদের 55 বেশি প্রতি 10 বছরের জন্য ব্লাড সুগার 1.1 মিলিমোল করে আপনি রিল্যাক্স হবেন। তার মানে আমরা খালি পেটে 6, ভরা পেটে 8 রাখতে চাই। 55 থেকে 65 হলে খালি পেটে 7, ভরা পেটে 9, 65 থেকে 75 হলে খালি পেটে 8, ভরা পেটে 10। কিন্তু কখনোই আমরা 10-এর বেশি অ্যালাউ করবো না, কারণ হচ্ছে দেয়ার ইজ এ চান্সেস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফেকশন। অলসো যাদের সিভিয়ার এবং বারবার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস হচ্ছে, কোমরবিড কন্ডিশন, লিমিটেড লাইফ এক্সপেক্টেন্সি, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে একটু টাইট কন্ট্রোল করতে চাইবো না। লিপিড প্রোফাইল, টোটাল কোলেস্ট্রল 200 কম, এলডিএল 100 কম, এইচডিএল 40 অথবা 50 এর বেশি, টিজি 150 বেশি। আমরা স্টুডেন্ট থাকতে মনে রাখতাম 50, 100, 150, 200। 50 মানে হচ্ছে এইচডিএল 50 এর বেশি হওয়া উচিত ফিমেলের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যদিও 40। 100 মানে এলডিএল 100 নিচে। কিন্তু মনে রাখবেন ইন হাই রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ সামটাইমস উই ট্রাই টু কিপ এলডিএল ইভেন লেস দ্যান 55 অলসো। আমি ইন ডিটেলস বললাম না, লিপিড প্রোফাইল নিয়ে হয়তো আরেকদিন একটা ক্লাস নেব। টিজি 150 কম এবং টোটাল কোলেস্ট্রল 200 কম। বিএমআই লেস দ্যান 25, এশিয়ানদের জন্য 23, ওয়েস্ট সার্কামফারেন্স লেস দ্যান 90 or 80। 4D ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। আগে ডায়াবেটিসের চিকিৎসা ছিল 3D, ডায়েট, ড্রাগ এন্ড ডিসিপ্লিন। এখন 4D হচ্ছে ড্রিম অথবা স্লিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এস উই আর লিভ ইন এ ওয়ার্ল্ড অফ স্লিপ ডিপ্রাইভেশন। এবং স্লিপ ডিপ্রাইভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ পুয়ার কন্ট্রোল অফ ডায়াবেটিস, অলসো রিস্ক অফ প্রিম্যাচিউর কার্ডিয়াক ডিজিজেস। কারণ হচ্ছে ইন স্লিপ ডিপ্রাইভেশন there is release of stress hormone, so 6 to 8 hours uninterrupted or sound sleep per day seems to be adequate for most adults. টিপস ফর দ্য গুড স্লিপ, কিভাবে ভালো ঘুম হবে, এডিএ 2024 রিকমেন্ডেশন কিছু স্টেটমেন্ট। এক হচ্ছে প্রত্যেকদিন একই টাইমে ঘুমাতে হবে, ঘুম থেকে উঠতে হবে। ক্রিয়েটিং এ ডার্ক এন্ড কোয়াইট এরিয়া ফর স্লিপ উইথ টেম্পারেচার এন্ড হিউমিডিটি কন্ট্রোল। এস্টাবলিশড এ স্লিপ রুটিন। পুটিং ইলেকট্রনিক ডিভাইস ইন সাইলেন্ট অথবা অফ মোড। এক্সারসাইজিং ডিউরিং দ্য ডে টাইম নেপ অ্যাভয়েড করতে হবে। ক্যাফেইন এবং নিকোটিন এবং অ্যালকোহল রাতে খাওয়া যাবে না, অ্যালকোহল খাওয়াই যাবে না। উই শুড অ্যাভয়েড স্পাইসি ফুড at night. And my quiz number 2, what's the best temperature range for sleep in Celsius? Room temperature কত ডিগ্রি সেলসিয়াস থাকলে ঘুম সবচেয়ে ভালো হবে? What's the recommendation? ওকে হাবিবা, ফর্মটা দিয়ে দাও। আপনার একটু আনসার করেন ওই 30 সেকেন্ড। সবাই লেখেন নিজেদের মতো করে, সবাই লেখেন। এখন তো যেই গরম পড়তেছে, সো এটা একটা What's the best temperature range for sleep in Celsius? This is in fact I take it from recommendation for diabetic patient. I think the recommendation is same for Okay. non-diabetic. ফর্ম দেওয়া হয়েছে আপনার আমার এটার জন্য 10 সেকেন্ড এনাফ। সাবমিট করতে থাকেন, আমি অ্যান্সার করতে থাকি। দেখি আপনারা কি লিখছেন। সবাই সাবমিট করেন। Yes, জমা পড়ছে। ওকে, 25 to 30, 28 to 30, 25 to 60, 26 to 28, ঠিক আছে, সমস্যা নাই। লেস দেন 19, একজন লিখছেন লেস দেন 19 মানে সাইবেরিয়ান ফ্লেভার চান হয়তো একটু। 25, 25, 28, 20 to 30, একজন লিখছে 15.6 to 20, 15 to 20, ওকে। এক হচ্ছে 25 to 29। আমি এটা বিভিন্ন রিকমেন্ডেশন দেখলাম যে আসলে হোয়াটস দ্য বেস্ট রেঞ্জ ফর স্লিপ। তো আমি এখানে ক্লিনিকের একটা রিকমেন্ডেশন পাইলাম। As per rule of thumb, sleep psychologists suggest to keep bedroom 15 to 90 degrees Celsius and to think of bedroom as a cave. টেম্পারেচারটা এমন করে রাখবেন যাতে বেডরুমটা একটু গুহার মতো মনে হবে। দ্যাট রিকমেন্ড 15 to 19 degrees Celsius। যদিও আমাদের দেশে যেখানে কোল্ড ইনফেকশন অথবা এগুলো এত কমন, পারসিস্টেন্ট দ্যাট শুড নট বি। You can use timer also, maybe 1 to 2, or you can keep 15 to 19 degrees Celsius. Okay, let's proceed. এক হচ্ছে ব্যালেন্স ডায়েট। আমরা ডায়েট ইতিমধ্যে আমরা জানি ডায়াবেটিস রোগীদের আমরা সবসময় ব্যালেন্স ডায়েট রিকমেন্ড করবো, কিন্তু এখানে আমাদের একটু জানা উচিত লো কার্ব ডায়েট অথবা কিটো ডায়েট নিয়ে আমি জাস্ট 3 থেকে 4টা স্লাইড রেখেছি। এক হচ্ছে আইডিয়াল ডায়েট রিকমেন্ডেশন হচ্ছে কার্বোহাইড্রেট 45 to 50, প্রোটিন 15 to 20, ফ্যাট 20 to 35, ফ্রুটস অথবা ভেজিটেবল 5 portion per day। এটা সাধারণত একটা আইডিয়াল ডায়েট চার্ট আমরা রোগীদের দিয়ে দিই। সকাল 8টায় কি খাবে, সকাল 11টায়, দুপুর 2টায়, বিকাল 5টায়, রাত 8টায়, রাত 11টায় ঘুমানোর আগে। দিস ইজ দ্য চার্ট ইন প্রেসক্রাইবড ফর্ম অথবা প্রিন্টেড ফর্ম আমরা রোগীদের দিয়ে থাকি। জিম্বাবুয়ে হেড জিবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মানুষ কতটুকু খাবে আসে সহজ মানুষকে বোঝানোর জন্য। এটা জিম্বাবুয়েতে 1993 বাই কাজিম মাউসি এটা ইনভেন্ট করেছে। বলা যাচ্ছে যে 2 হাতে মুঠোয় যতটুকু ভেজিটেবলস আটে, 2 মুঠো হচ্ছে কার্বস, হাতের তালুতে যতটুকু আটবে ততটুকু প্রোটিন, 1 close fist of fruit এবং 1 thumb of butter. So this should be ideal diet in a diabetic patient, also in non-diabetic form. কিন্তু বাস্তবতা হচ্ছে কি,
আমরা ভাত দিয়ে আলু ভর্তা খাচ্ছি, সো অল আর কার্বস, সুতরাং উই শুড বি কশাস। কিটো ডায়েট হচ্ছে যেখানে কার্বোহাইড্রেট খুবই রেস্ট্রিক্ট, আমি বলছি ওখানে 45 to 50%, কার্বোহাইড্রেট এখানে অনলি 5%, প্রোটিন 20%, ফ্যাট 75%। এখানে উদ্দেশ্য হলো আপনি কিটোজেনেসিস ক্রিয়েট করবেন যেখান থেকে আপনি মানে এনার্জি পাবেন। কিন্তু রিস্ক হচ্ছে কিটো ডায়েটে ইনক্রিজড রিস্ক অফ হার্ট ডিজিজ, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, লিভার এন্ড রেনাল প্রবলেম, কনস্টিপেশন, মুড সুইং, কিটো ফ্লু, কিটো ব্যাড, ওয়েট রিগেন এন্ড কিটো এসিডোসিস। আমি অন্তত 5 থেকে 7 জন রোগী পেয়েছি যে অ্যাডমিটেড উইথ ডায়াবেটিক কিটোএসিডোসিস বাই স্টার্টিং কিটো ডায়েট এন্ড ওমিটিং ইনসুলিন এন্ড আদার কাইন্ড অফ মেডিকেশন। এটা একটা স্টাডি যেটা ল্যান্সেটে 2018-তে পাবলিশ হয়েছে যে কার্বোহাইড্রেট ইনটেকের সাথে মর্টালিটি দেখানোর জন্য পেশেন্টদের দেখেন এখানে 1987-তে 89 থেকে 2013 পর্যন্ত ফলো আপ, প্রায় 25 বছর ফলো আপ করা হয়েছে এবং 15,000 পেশেন্ট। দেখা গেছে যা 50 থেকে 55% কার্বোহাইড্রেট খাচ্ছে তাদের মর্টালিটি সবচেয়ে কম, যারা তার বেশি খাচ্ছে তাদের মর্টালিটি বেশি, যারা তাদের কম খাচ্ছে তাদের মর্টালিটি বেশি। সুতরাং কার্বোহাইড্রেট আমরা হয়তো 80 to 90% খাচ্ছি, আমাদের কার্বোহাইড্রেট কার্টেল করতে হবে, কিন্তু কার্বোহাইড্রেট যাতে কোনোভাবেই 40 নিচে না নামে, উই শুড cautious because high carbs and low carbs both are associated with increased mortality. ADA recommend করেছে one size doesn't fit all এবং that should be individualized depending upon the cultural background, personal preference, comorbidity এবং social setting, এবং healthcare provider they should advise the diabetic patient across the lifespan to take a healthy or balanced diet. ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি তারা 2018-তে রিকমেন্ড করেছে যারা লো কার্ব ডায়েট খাচ্ছে তাদের 51% হার্ট cardiac diseases, 50% cardiovascular cerebrovascular diseases, and 35% risk of cancer is higher. This is the recommendation by European Society of Cardiology. সুতরাং একটা পেশেন্টে আমরা অনেক সময় ক্যালোরি ক্যালকুলেট করি যে কত কিলো ক্যালোরি আমি পেশেন্টকে খেতে দেবো। দেখেন প্রথমেই আপনি আইডিয়াল বডি ওয়েট ক্যালকুলেট করবেন। আইডিয়াল বডি ওয়েট মানে হাইট ইন সেন্টিমিটার মাইনাস 100, এবং সেই যে আইডিয়াল বডি ওয়েট তাকে 25, 30 অথবা 35 দিয়ে গুণ করলে আপনি পেয়ে যাবেন কত কিলো ক্যালোরি তার খাওয়া উচিত। যেমন আমার হাইট হচ্ছে 5 feet 9 inch, that is I am 69 inch, আমার that is 175 centimeter, আমার আইডিয়াল বডি ওয়েট হচ্ছে 75 কেজি, আমি যেহেতু সেডেন্টারি ওয়ার্কার আমার প্রতিদিন, সুতরাং এইটা দিয়ে ইউ ক্যান ক্যালকুলেট ইন ইউর প্র্যাকটিস যে হাউ মাচ ক্যালোরি আমি রোগীকে সাজেস্ট করব। ইন্টারমিটেন্ট ফাস্টিং ভেরি ইম্পর্টেন্ট এবং হচ্ছে সবচেয়ে লেটেস্ট আপডেট আমি আপনাদের, আমরা কিছুদিন আগে আমরা ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনে একটা প্রেজেন্টেশন শুনে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে দুটো স্লাইড আমরা রাখি। ইন্টারমিটেন্ট ফাস্টিং এখন অনেকের ক্ষেত্রে খুবই জনপ্রিয়, এ প্যাটার্ন অফ ইটিং দ্যাট অল্টারনেট বিটুইন ডেজিগনেটেড উইন্ডো, আমরা খাবো অল্প কিছুক্ষণ, লম্বা সময় না খেয়ে থাকবো, এটাকে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলছি। এটা 3 ধরনের করা যায়, যেমন টাইম রেস্ট্রিক্টেড ইটিং, সো 16/8 ফাস্টিং, মানে হচ্ছে 16 ঘন্টা আমরা না খেয়ে থাকবো, 8 ঘন্টা খাবো। আমি ঠিক করে দিলাম রোগীকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত খাবেন, বাকি সময়টুকু না খেয়ে থাকবেন। অল্টারনেট ডে ফাস্টিং, একদিন খাবো একদিন খাবো না। 5:2 মানে পরপর হচ্ছে পরপর 2 দিন না খেয়ে থাকা যাবে না। অনেকে বলছে স্যার সপ্তাহে 2 দিন আমি না খেয়ে থাকছি বা 2 দিন রোজা রাখছি, এটা হচ্ছে 5:2। এখানে যদিও রোজাতে আমরা সাধারণত 18 থেকে 20 ঘন্টা, এই ক্ষেত্রে পরপর 2 দিন ছাড়া, ধরেন হচ্ছে সপ্তাহে আপনি যে কোনো 2 দিন নন কনজিকিউটিভ ডেতে আপনি না খেয়ে থাকবেন, পানি খাওয়া যাবে। হ্যাঁ, তো দিস ইজ দ্য লেটেস্ট আপডেট অফ এ রিভিউ আর্টিকেল। টাইম রেস্ট্রিক্টেড ইটিং এ দেখা যাচ্ছে যে ওয়েট লস হচ্ছে, ফ্যাট মাস কমছে, ল্যাকটিন কমছে। অল্টারনেট ডে ফাস্টিং এ আবার 3টা বেনিফিট পাচ্ছেন। 5:2 সপ্তাহে 2 দিন না খেয়ে থাকলে আপনার ওয়েট লস হচ্ছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমছে। সুতরাং দেয়ার আর সাম বেনিফিট অফ ইন্টারমিটেন্ট ফাস্টিং, বাট আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কিছুদিন আগে দে রিলিজ এ প্রেস রিলিজ an abstract of a study যে যা 8 ঘন্টা টাইম রেস্ট্রিক্টেড ইটিং মানে 16 ঘন্টা খাচ্ছে না, 8 ঘন্টা খাচ্ছে, তাদের 91% হাই রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডেথ। দিস ইজ দ্য মোস্ট লেটেস্ট স্টেটমেন্ট। তো এটা তারা ইমেইলে ইন্টারনেটে ওয়েবসাইটে ডাজন্ট ডিসক্লোজ দ্য হোল আর্টিকেল বিকজ দিস ইজ ইন জাস্ট এন অ্যাবস্ট্রাক্ট। তারা বলছে আমরা এটা রিভিউ করব, ইন ডিটেলস আমাদের একটা অপিনিয়ন জানাবো। সো দিস ইজ ওয়ান অফ দ্য আপডেট যে ইন্টারমিটেন্ট ফাস্টিং মে নট বি বেটার অলওয়েজ, হয়তোবা। আর্টিফিশিয়াল সুইটেনার, আমাদের সবার মনে একটা কনফিউশন যে আর্টিফিশিয়াল সুইটেনার আমি সাজেস্ট করবো কি করবো না। এটা আপনার বুঝতেই পারছেন, এটা চিনির বিকল্প হিসেবে পেশেন্টরা ইউজ করে বা সাধারণ মানুষও ইউজ করে, যেটাতে ফি অথবা নো ক্যালোরি থাকে। ইউএসএফডি 6টা আর্টিফিশিয়াল সুইটেনারকে অ্যাপ্রুভাল দিয়েছে, অ্যাসপার্টেম, এসিসালফিয়াম, সুক্রালোজ, নিউটেম, অ্যাডভেন্টেম এবং স্যাকারিন। দিস আর 6 ইউএসএফডি। আমি এটা সরাসরি ইউএসএফডি ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। এবং চিনির তুলনায় কত গুণ মিষ্টি, অ্যাডভার্টেম 20,000 গুণ, তারপর হচ্ছে স্যাকারিন 200 থেকে 700। সো দিস চার্ট যে কত গুণ আসলে মিষ্টি, প্রতিদিন কতটুকু খাওয়া সেফ। আমাদের দেশে সাধারণত সুক্রালোজটা একটু বেশি চলে, জেউকে বা এই ধরনের, সেটা আমি দেখেন
পার ডে কতটুকু ট্যাবলেট খাওয়া যাবে, আপনি দেখেন 20, 30, 70, 75, দ্যাট আর ভেরি সেফ আসলে ইনফ্যাক্ট। যেমন সুক্রালোজ আমাদের দেশে একটু বেশি চলে, ইউএসএফডিএ বলেছে পার ডে 23টা পর্যন্ত খাওয়া যাবে। বাট ডাব্লিউএইচও রিকমেন্ড করেছে, এটা ডাব্লিউএইচও 2023 এর পাবলিকেশন, তা বলছে নন সুগার সুইটেনার নট টু বি ইউজড এজ এ মিনস অফ ওয়েট কন্ট্রোল অথবা রিডিউসিং নন কন্ট্রোল। ডাব্লিউএইচও রিকমেন্ডেশন হচ্ছে 2023 যে নন ক্যালোরি অথবা আর্টিফিশিয়াল সুইটেনার শুড নট বি ইউজড এজ এ মিনস অফ ওয়েট রিডাকশন ইন ডায়াবেটিক এন্ড নন ডায়াবেটিক পেশেন্ট। ডাব্লিউএইচও অ্যাবসলিউটলি এগেইনস্ট ইউজ অফ আর্টিফিশিয়াল সুইটেনার। এডিএ 2024 লেটেস্ট যে গাইডলাইন তা বলেছে যে you should advise your patient to reduce sugar intake with or without non-nutritive sweetener, but in moderation that is acceptable. তার মানে এডিএ 2024 রিকমেন্ড করেছে in moderation you can advise your patient। সুতরাং ইউএসএফডিএ রিকমেন্ড করেছে অনেক হাই ডোজে খাওয়া যাবে, ডাব্লিউএইচও এগেইনস্ট, এডিএ ইন মডারেশন। কেন ইন মডারেশন? কারণ দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল সুইটেনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ কম্পোজিশন অফ এন্ড ফাংশনাল অল্টারেশন অফ ইন্টেস্টাইনাল মাইক্রোফ্লোরা লিডিং টু ইনক্রিজড ইনসিডেন্স অফ ওবেসিটি এন্ড গ্লুকোজ ইনটলারেন্স। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে স্যার আপনি আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে রোগীকে কি সাজেস্ট করেন, আমি বলি প্রতিদিন 1 থেকে 2টা খাওয়া যাবে। সুক্রালোজ অথবা অ্যাসপার্টেম ইউএসএফডিএ রিকমেন্ড করেছে, আমি 3টা কম্বিনেশন আমি বলি খেতে পারবেন, পার ডে 1 থেকে 2টা, না খাওয়াটা বেটার। এবং হেভি কনজাম্পশন লম্বা খাওয়া যাবে না। অনেক সময় চায়ের মধ্যে রোগীরা দেখা গেল 2টা 3টা একসাথে ইউজ করছে, দ্যাট শুড বি ডিসকারেজড। নেক্সট কুইজ, 23 ইয়ার্স রেসিডেন্ট বিএসএম একজন রেসিডেন্ট আমার কাছে আসলো এই ওজিটিটি রিপোর্ট নিয়ে, ব্লাড সুগার খালি পেটে 5.8 এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর 3.7। হোয়াট টু ডু? ওকে হাবিবা, আর 3 নাম্বার ফর্মটা আপনারা একটু সাবমিট করেন। 23 বছর বয়সে একজন বিএসএম রেসিডেন্ট আমার কাছে এসেছে, সুগার খালি পেটে 5.8 এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর হচ্ছে 3.8। অনেক ইয়ং রেসিডেন্ট, ইয়েস, অনেক মেধাবী। অনেক মেধাবী, ডেফিনেটলি। দেখি এই চরম মেধাবী রেসিডেন্টের জন্য আপনারা কি অ্যাডভাইস করেন। আসলে মানে আমি লেখাচ্ছি এই কারণে, নাহলে হয়তো ওই যে যেটা বললাম 1-2 জন আনসার দিলে সবাই মনে করতো আমি তো হয়তো এটাই বলতাম। ওকে, আপনারা সাবমিট করে ফেলেন। ওকে, অনেকেই আনসার দিচ্ছে, আমি পড়ে শোনাই। একজন লেখছেন আইএফজি, একজন বলছেন অকাল্ট ডায়াবেটিস মেলাইটাস, ভেরি গুড। একজন লিখছেন আইএফজি, আরেকজন লিখছেন রং, ওনার মতো রিপোর্টটা রং। আরেকজন লিখছেন HbA1c, একজন লিখছেন আর্লি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ভেরি গুড। পোস্ট প্রান্ডিয়াল হাইপোগ্লাইসিমিয়া, at risk of diabetes in future, pre-diabetes, maybe insulin resistance, insulinemia, normal, actually it's a normal, probability of develop DM in near future, reactive hypoglycemia, reactive hypoglycemia, very good, very good. Article listen, hyperinsulinemia, insulin resistance. Okay, thank you. Wonderful সব আনসার। তবে রং রিপোর্ট 2-3 জন লিখছে, রং রিপোর্টে কিন্তু 2-3 জন লিখছে। ওকে, অবশ্যই অবশ্যই গোল রিপোর্ট আপনি সবসময় অ্যাসেস করবেন, ডেফিনেটলি। এটা সে রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া, সাধারণত যাদের প্রি ডায়াবেটিস অথবা আর্লি ডায়াবেটিস থাকে তখন দেখা যাচ্ছে খাবার 1 থেকে 3 ঘন্টা পর সুগার কিছুটা কমে যায়। অনেকে গিয়ে এসে আপনাকে বলবে যে স্যার দুপুরে ইচ্ছে মতো খাইলাম, তার ঘন্টাখানিক পরে দেখি আমার হাত পা ঘামছে, আমার খুব খারাপ লাগছে। একটা জিনিস মনে রাখবেন, বডি সবসময় চায় ব্লাড সুগার যাতে না বাড়ে। সুতরাং আর্লি অনসেট অফ টাইপ 2 ডায়াবেটিস, বডি যখনই ব্লাড সুগারটা বাড়তে চায় বডি তখন বেশি ইনসুলিন রিলিজ করে। দিস ইজ এক্সাইটেড ইনসুলিন রেসপন্স ইন আর্লি বিটা সেল ডিসফাংশন লিডিং দ্য পেশেন্ট টু ডেভেলপ হাইপোগ্লাইসেমিয়া। কিন্তু পেশেন্টের যখন এই প্রোটেকশনটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ব্লাড সুগার বাড়তে থাকলেও পেশেন্টের কোনো রিঅ্যাকশন হবে না। সুতরাং এটা রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া, আর্লি অনসেট টাইপ 2 ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস আমরা পাই। চিকিৎসা হলো ওয়েট রিডাকশন ইন ওবেস পেশেন্ট, স্মল ফ্রিকুয়েন্ট কমপ্লেক্স কার্বোহাইড্রেট, একসাথে খুব বেশি খাওয়া যাবে না যাতে ইনসুলিন বেশি সিক্রেশন না হয়, এবং রিফাইন্ড সুগার খাওয়া যাবে না যেটাতে ব্লাড সুগার খুব দ্রুত বাড়ছে। এক্সারসাইজ কতটুকু করবো আমরা? 150 মিনিট পার উইক মডারেট ইন্টেন্সিটি অ্যারোবিক এক্সারসাইজ অথবা 75 মিনিট পার উইক ভিগারাস এক্সারসাইজ। অনেক সময় লোকেরা জিজ্ঞেস করে যে স্যার কত গতিতে এক্সারসাইজ করবো। একটা রিকমেন্ডেশন হচ্ছে পেশেন্টের ম্যাক্সিমাম হার্ট রেট যা তা 50 to 70% গতিতে হাঁটতে হবে। তো ম্যাক্সিমাম হার্ট রেট বের করবো কি হবে? পেশেন্টের 220 - এইজ, পেশেন্টের বয়স যদি 30 হয় তার ম্যাক্সিমাম হার্ট রেট হচ্ছে 190, অথবা সিম্পল যখন পেশেন্টের পালপিটেশন হয়, তার মানে যে গতিতে হাঁটতে পেশেন্টের পালপিটেশন হয় তার 50 to 70%, তার মানে বুক ধরফর হবে ওই গতি না, তার চেয়ে আর একটু অল্প গতিতে হাঁটতে হবে। দিস ইজ দ্য রিকমেন্ডেশন ফর আপনি কোন গতিতে হাঁটবেন।
এবং একটা ওয়ার্ম আপ এবং কুল ডাউন পিরিয়ড রাখতে হবে। নেমেই দৌড় দেওয়া যাবে না, প্রথম 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে, তারপর একটু দৌড়াবেন, তার থেকে 5 থেকে 10 মিনিট আপনি কুল ডাউন পিরিয়ড, এবং এক্সট্রিম হিট অথবা কোল্ডে মানে এক্সারসাইজ করবেন না, এবং পা এক্সামিন করতে হবে বিফোর এন্ড আফটার এক্সারসাইজ। কখন এক্সারসাইজ করা যাবে না? আনস্টেবল করোনারি আর্টারি ডিজিজ, আনকন্ট্রোল হাইপারটেনশন, সিভিয়ার অটোনমিক অথবা পেরিফেরাল নিউরোপ্যাথি, ফুড রিয়েকশন, আনস্টেবল পেরিফেরাল নিউরোপ্যাথি, দিস আর দ্য কন্ডিশন, অ্যাকিউট ইলনেস, এইসব কন্ডিশনে এক্সারসাইজ করা যাবে না। রোগীদের এসে প্রথম কোশ্চেন যে স্যার আমার কিডনি ঠিক আছে কিনা বলেন, HbA1c এটা আপনি বুঝছেন, অসুবিধা নাই। সুতরাং ইট ইজ নট সেম ক্রিয়েটিন বাট ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন দেখবো, আমি সবসময় মাইক্রোঅ্যালবুমিন দেখি রোগীদের, এবং ইন অ্যাবসেন্স অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পেশেন্টের মাইক্রোঅ্যালবুমিন যদি বেশি পান, দ্যাট ইজ সিগনিফিকেন্ট, রোগীদের কনভিন্স করতে সুবিধা। আপনাদের প্রতিদিন ইউরিনের সাথে অ্যালবুমিন যদি মোর দেন 30 মিলিগ্রামের বেশি যায়, 30 to 229 হচ্ছে 299, সেটাকে আমরা মাইক্রোঅ্যালবুমিনিয়া বলছি। কিন্তু মনে রাখতে হবে vigorous exercise, fever, heart failure, UTI, menstruation, marked hyperglycemia, marked hypertension, এইসব ক্ষেত্রেও কিন্তু ট্রানজিয়েন্ট মাইক্রোঅ্যালবুমিনিয়া হতে পারে। একবার মাইক্রোঅ্যালবুমিনিয়া পেলেই রোগীকে বলা যাবে না আপনার মাইক্রোঅ্যালবুমিনিয়া আছে, ইউ শুড পারফর্ম টু এডিশনাল মেজারমেন্ট ইন নেক্সট 3 to 6 months। এবং কোন পেশেন্টের ক্রিয়েটিন যদি মাইল্ডলি রেজড পান, সাথে সাথে সিকেটে দেখবেন না, লিখে রাখবেন রেনাল ইম্পেয়ারমেন্ট। এবং এইসব পেশেন্টের সবসময় ইউরিনারি করবেন, অনেক সময় ইউটিআই এর জন্য ক্রিয়েটিন বাড়তে থাকে। এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্রিয়েটিন যদি 20 মিলিগ্রামে একটু বেশি পান, সবসময় একটা ইউএসিএস করবেন। Urinary tract infection can occur in diabetic patient in absence of presence of pus in the urine. আমি আবার বলছি, UTI can occur in diabetic patient in absence of presence of pus in the urine. ওইসব ক্ষেত্রে আপনি একটা ইউরিন কালচার করবেন, দেখবেন যে ইউরিনে পাস্টাল নরমাল বাট ইন কালচার দেয়ার ইজ কোট, অথবা পেশেন্টের কোনো ব্যথা ওষুধ খাচ্ছে কিনা, যেটা আমাদের দেশে খুব কমন। রোগী এসে বলবে আমার পা জ্বলছে, আপনি ভাববেন এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে, কিন্তু আপনি হয়তো হাইপোথাইরয়েডিজম, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, অ্যালকোহলিজম, স্মোকিং, এগুলো করতে হবে। আমরা অনেক সময় এনসিএস করি, কিন্তু মনে রাখতে হবে স্মল ফাইবার নিউরোপ্যাথিতে এনসিএস নরমাল। সাম মেডিকেশন আমরা ইউজ করি, যেমন প্রিগাবালিন, গাবাপেন্টিন, ডুলোক্সেটিন, এমিট্রিপটাইলিন, ল্যামোট্রিজিন, কার্বোমাজিন, কিন্তু মনে রাখতে হবে এইসব ওষুধের বেনিফিট খুবই কম। মূল চিকিৎসা হচ্ছে গুড গ্লাইসেমিক কন্ট্রোল। এবং আপনি যখন প্রিগাবালিন শুরু করবেন, ইউ শুড স্টার্ট এট লো ডোজেস বিকজ ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ ভার্টিগো। হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার 3.9 এর কম, অটোনমিক যেমন সোয়েটিং, পালপিটেশন, যেমন নিউরোগ্লাইকোপেনিক যেমন হেডেক, কনফাউশন, কনফিউশন কমা, এগুলো আমরা জানি। আমরা 15 গ্রাম গ্লুকোজ অথবা কিছু খাবার দাবার খেয়ে নিতে বলবো, এবং পেশেন্টের যদি ইমপ্রুভ না করে 15 মিনিট পর আমরা আবার খেতে বলবো। ইমার্জেন্সিতে আপনি যদি পেশেন্ট পান, সাথে সাথে নিউট্রিডেক্স অথবা 25% ডেক্সট্রোজ দেবেন, এবং সাধারণত পেশেন্ট সাথে সাথে মানে জ্ঞান ফেরত আসার কথা। কিন্তু পেশেন্ট যদি লং অ্যাক্টিং ইনসুলিন অথবা লং অ্যাক্টিং সালফোনিয়া পেয়ে থাকে, 10% ডেক্সট্রোজ আমরা 24 থেকে 48 ঘন্টা কন্টিনিউ করি। এবং কি কারণে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হলো সেটা আমরা খুঁজে বের করি, এবং 10 to 20% অফ দ্য প্রিভিয়াস ডোজ আমরা তারপরে যখন আমরা ব্লাড সুগার ডায়াবেটিস চিকিৎসা শুরু করবো, ইনসুলিনের ডোজ অথবা মুখে ওষুধের ডোজ কিছুটা কমিয়ে দেব। ইম্পর্টেন্ট হলো আপনি পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসলো, 25% ডেক্সট্রোজ দিলেন, ব্লাড সুগার পাইলেন 23, তখন আবার সাথে সাথে ইনসুলিন দিলেন, আবার পেশেন্ট হাইপো হলো। এই জিনিসটা কখনো করা যাবে না। 1 থেকে 2 দিন সুগারটা মনিটর করেন, দেন ইউ ডিসাইড এন্ড অ্যাড অ্যান্টিডায়াবেটিক মেডিকেশন। 4 নম্বর কুইজ, 5টা কুইজ, দিস ইজ দ্য 4th। 11 বছর বয়সে স্কুল গোয়িং বয় আমার কাছে আসলো, ডায়াবেটিস খালি পেটে 17, ভরা পেটে 21, HbA1c 11.5, ওয়েট 47 কেজি, ক্রিয়েটিন 0.6। দুইটা টেস্ট বলেন যেটা দিয়ে আমি কনফার্ম করতে পারবো যে পেশেন্টের আসলে কি ধরনের ডায়াবেটিস। ওকে, 4 নাম্বার ফর্মটা দেওয়া হয়ে গেছে। আনসার দিয়ে দেন, সাবমিট করতে থাকেন, আমি আনসার পড়তে থাকি। পড়তে বেশ ভালোই লাগতেছে কিন্তু। আনন্দের মাঝে যে শিক্ষা, সে শিক্ষাই প্রকৃত শিক্ষা। 11 বছর বয়স, ব্লাড সুগার অনেক বেশি এবং HbA1c অনেক বেশি। দুইটা টেস্ট যেটা দিয়ে কনফার্ম করতে পারবেন পেশেন্টের আসলে হোয়াট কাইন্ড অফ ডায়াবেটিস। ওকে, দেখি আমি আনসার আপনারা কি কি করতেছেন। ওকে, শুরু করি। এনটি-জিএডি অ্যান্টিবডি, সি পেপটাইড ফাস্টিং ইনসুলিন, সি পেপটাইড ইনসুলিন 11, সি পেপটাইড GAD 65, GAD 65 HNF, fasting insulin and C peptide level, C peptide and GAD, autoantibody to beta cell, C peptide, fasting insulin, C peptide. মোটামুটি একজন লিখছেন HOMA IR NT GADD, autoantibody to beta cell, C peptide NT GAD, ভেরি গুড। আমাদের অনেক নলেজেবল অডিয়েন্স জয়েন করছে আমাদের সাথে, ফিলিং গুড। ওকে, ডাক্তার সাইফুদ্দিন, ওভার টু ইউ। ইয়েস, এক হচ্ছে আমরা একটা অ্যাকসেপ্ট ডোমেন করবো, আমরা এফসিপিডি মিস করছি কিনা। অল্প বয়সে যদি ডায়াবেটিস আছে আমরা সবসময় এফসিপিডি আছে কিনা দেখবো। যারা সি পেপটাইড দিয়েছেন দে আর অলসো ট্রু। সি পেপটাইড দিয়ে আপনি টাইপ 1
সাসপিশন করতে পারেন, কিন্তু কনফার্ম করতে হবে ইউ শুড ডু এ GAD 65 অ্যান্টিবডি। এটা আমাদের দেশে হচ্ছে, ভালো ল্যাব সবগুলোতেই হচ্ছে। আপনি 1 থেকে 2 দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন whether the patient has type 1 diabetes or diabetes। এক হচ্ছে হাইপারটেনশন ইন ডায়াবেটিস। আমরা প্রত্যেকটা সেটিং এ পেশেন্টের ব্লাড প্রেশার দেখবো। ব্লাড প্রেশার যদি সিস্টোলিক ইকুয়াল টু মোর দেন 130, ডায়াস্টোলিক ইকুয়াল টু মোর দেন 80 বেসড অন এভারেজ মোর দেন 2 মেজারমেন্ট অন মোর দেন 2 অকেশন। ব্লাড প্রেশার যখন 180/110 এ বেশি হবে ইন প্রেজেন্স অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, তখন আপনি সিঙ্গেল সেটিং এ পেশেন্টকে হাইপারটেনসিভ বলবেন। আমাদের টার্গেট হলো ব্লাড প্রেশার আমরা 130/80 নিচে রাখতে চাই, কিন্তু প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস উইথ ক্রনিক হাইপারটেনশন হলে 110 to 135/85 আমরা রাখতে চাই। এবং আমরা চিকিৎসা কি দেবো? এক হচ্ছে ব্লাড প্রেশার যদি 120/80 বেশি হয়, তখন থেকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন শুরু করবো। 140/90 বেশি হলে সিঙ্গেল ড্রাগ, 160/100 এর বেশি হলে আমরা দুটো ওষুধ শুরু করবো। আমাদের চয়েস অফ মেডিকেশন SCI, ARB অথবা ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন অ্যামলোডিফিন অথবা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স এবং কোরথেলিডন অথবা ইন্ডিপামাইড। পেশেন্টের যদি করোনারি আর্টারি ডিজিজ অথবা মাইক্রোনিয়া থাকে, আমরা SCI অথবা ARB চুজ করবো, কিন্তু SCI এবং ARB কখনোই কম্বিনেশন দেবো না। সাধারণত ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোল করতে মাল্টি ড্রাগ ইউজুয়ালি নিডেড। কোনো পেশেন্ট SCI, ARB অথবা ডায়াবেটিক পেলে আমরা ক্রিয়েটিন, EGFR এবং সিরাম ইলেক্ট্রোলাইট আমরা চেক করবো। এটা আমি ইতিমধ্যেই বললাম, এটা আমি ADA গাইডলাইন 2024 থেকে নিয়েছি। ব্লাড প্রেশার যদি 138 এর বেশি হয় আমরা সিঙ্গেল মেডিকেশন, 160/90 বেশি হলে আমরা 2 মেডিকেশন দিয়ে চিকিৎসা শুরু করবো। আমাদের অনেক সময় ধারণা যে রাতে ব্লাড প্রেশার ওষুধ দিলে সবচেয়ে ভালো কাজ করে। দিস ইজ দ্য আই হ্যাভ টেকেন ইট ফ্রম ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন গাইডলাইন 2022। এখানে দেখেন খুব চমৎকার লিখছে, ইট ইজ রিকমেন্ডেড টু অ্যাসেস নাইট টাইম ব্লাড প্রেশার। দেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে যাদের রাতে ব্লাড প্রেশার বেশি থাকে তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ বেশি হচ্ছে। পেশেন্টের যদি আসলে রাতেই ব্লাড প্রেশার বেশি থাকে তখনই আপনি শুধু রাতেই মেডিকেশন দিবেন। আদারওয়াইজ ইন জেনারেল আপনি কিন্তু দিনের যে কোনো সময় দিতে পারেন, মর্নিং এবং নাইট ডোজ। সুতরাং রাতে একটু ব্লাড প্রেশার চেক করবো, কি আমরা অনেক সময় বলতে পারি যে রাতে ঘুমানোর আগে একটু ব্লাড প্রেশার চেক করে দেখবেন, বা রাতে কখনো যদি ঘুম ভেঙে যায় বা ওয়াশরুমে যাচ্ছেন একটু ব্লাড প্রেশারটা চেক করে দেখেন যে আসলে কেমন থাকে। ডিসলিপিডিমা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যারা শুনছেন আমি তাদের জ্ঞাত রাখতে বলছি। এক হচ্ছে আমাদের অনেকেই ধারণা যে ডায়াবেটিস পেশেন্ট লিপিড প্রোফাইলের রিপোর্ট দেখে ডিসলিপিডিমা পেলে আমি অ্যাটোভাস্টাটিন দেবো। দিস ইজ নট ট্রু। আপনি দেখেন ADA বলছে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা সেটা দেখে স্টেটিন দেওয়ার জন্য, নট ডিপেন্ডিং আপন দ্য লিপিড প্রোফাইল রিপোর্ট। আমি অনেক সময় রোগীদের বলি যে লিপিড প্রোফাইল যদি নর্মালও হয় তাও আপনাকে চিকিৎসা দিতে হবে, কারণ দ্যাট ডিপেন্ডস আপন দ্য রিস্ক ফ্যাক্টর। আমি কোন মেডিকেশন শুরু করবো সেটা দেখার জন্য এবং কি ডোজে শুরু করবো সেটা দেখার জন্য আপনাকে আমি লিপিড প্রোফাইলটা করতে দিলাম। বয়স 20 থেকে 39 রিস্ক ফ্যাক্টর থাকলে স্টেটিন দিবেন। 40 থেকে 75 রিস্ক ফ্যাক্টর নাই তাকে দিবেন মডারেট ইন্টেন্সিটি। 40 থেকে 75 রিস্ক ফ্যাক্টর থাকে তাদেরকে হাই ইন্টেন্সিটি। আমি সাধারণত 40 থেকে 75 কোনো রিস্ক ফ্যাক্টর আমাদের দেশে সাধারণত থাকে, আমি সাধারণত অসিভাস্টেটিন আপনি সেক্ষেত্রে আপনি 10 মিলিগ্রাম দিতে পারেন, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আপনি 5 মিলিগ্রাম দিতে পারেন। TG 500 বেশি হলে আমরা ফেনোফাইব্রেট দিব, দেয়ার ইজ চান্সেস অফ দ্য প্যানক্রিয়াটাইটিস। এবং 175 to 499 পর্যন্ত আদার কজেস অফ ডিসএবিলিটি। মনে রাখবেন আনকন্ট্রোল ডায়াবেটিস ইজ এ কজ অফ সেকেন্ডারি মানে হাইপারটাইগ্লিসাইডেমিয়া। পেশেন্টের টিজি একটু বেশি থাকছে কিন্তু পেশেন্ট এফডিএল স্টেটিন খাচ্ছে এবং এফডিএল উইদিন টার্গেট, ওই ক্ষেত্রে আমরা শুধুমাত্র টিজি কমানোর জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যোগ করবো, কখনোই আমরা স্টেটিন এবং ফাইব্রেট কম্বিনেশন ইউজ করবো না। ডিসলিপিডিমিয়া অনেক ফেলাসি আছে ইন দ্য ট্রিটমেন্ট। আমি আসলে একদিন ডিসলিপিডিমিয়া একটা সেশন আমার নেওয়ার ইচ্ছা আছে, দেন উইল ডিসকাস ইন ডিটেল। আগে আমরা ডায়াবেটিস রোগী তৈরি অ্যান্টিপিরেটিক মেডিকেশন ইকুইপমেন্ট যোগ করে দিতাম। এখন বলা আছে যে পেশেন্টের যদি কার্ডিওভাস্কুলার ডিজিজের হিস্ট্রি না থাকে, ইসিমিক হার্ট ডিজিজ অথবা স্ট্রোক অথবা পেরিফেরাল আর্টারি ডিজিজের হিস্ট্রি না থাকে, কখনোই অ্যাসপিরিন অ্যাড করবে না। এবং ক্লোপিডোকে ইউজ করবেন তখনই যখন পেশেন্ট এস অ্যাসপিরিন অ্যালার্জি, আদারওয়াইজ ইউ শুড চুজ অ্যাসপিরিন। কিন্তু আমি কেন জানি না, আমরা সবাই একটু ক্লোপিডোকে মানে একটু বেশি প্র্যাকটিস করছি, বাট বলা আছে হোয়েন দেয়ার ইজ অ্যাসপিরিন অ্যালার্জি ইউ শুড ইউজ ক্লোপিডোকে। হার্ট ফেলিয়ার এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা সবসময় মিস করছি। এক হচ্ছে অনেক পেশেন্টই যদি বলা আছে অ্যাসিমটোমেটিক পেশেন্টদেরও কিন্তু আপনি অ্যান্টিপ্রোবিএনপি করবেন, যেটা 125 বেশি হলে আপনি হার্ট ফেলিয়ার পেশেন্টের সন্দেহ করবেন। কারণ হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস ইজ এ সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন উইথ হার্ট রেট, যেটা আমরা সবসময় মিস করছি। সুতরাং আমরা পেশেন্টকে অন্তত বছরে একবার অ্যান্টিপ্রোবিএনপিটা আমরা জানি প্রত্যেক পেশেন্টকে করাই। অনেক পেশেন্টই রোগী এসে আমাকে বলে যে স্যার আমার হোল বডি চেক আপ করে দিন। আমরা কখনোই যেন অ্যান্টিপ্রোবিএনপি টেস্টটা, স্পেশালি যারা ঢাকা বা ভালো শহরগুলোতে প্র্যাকটিস করছেন সবখানেই হয়। এটা হার্ট ফেলিয়ার স্পেশালি যারা বলছে যে স্যার একটু হাঁটিয়ে হাঁপিয়ে যাচ্ছি, মাঝে মাঝে একটু পায়ে পানি আসছে, বা একটু জার্নি করলেই স্যার পায়ে পানি আসে, সবসময় একটা অ্যান্টিপ্রোবিএনপি বেশি করবেন। এটা যদি 125 বেশি পান একটা ইকো করে দেখবেন ডায়াস্টোলিক অথবা সিস্টোলিক ডিসফাংশন আছে কিনা।
ভ্যাকসিন আমরা কখনোই রোগীদের সাজেস্ট করি না। এক হচ্ছে আমরা কোভিড-19 ভ্যাকসিন সাজেস্ট করবো, হেপাটাইটিস বি ভ্যাকসিন আমরা এইচপিএসজি স্ক্রিনিং করে 3টা ডোজ দিতে হয়, 0161, প্রাইস হচ্ছে 500 টাকা। দেশি যেমন হেপাবি, যে দেশিগুলো নকল হয় কম, আমরা পরে একটা অ্যান্টি এইচপিএস করে দেখে দেবো, 10 বেশি হলে ইন্ডিকেট ইমিউনিটি। সব সময় সব ডায়াবেটিক পেশেন্টদের ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন সাজেস্ট করবেন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছর বছর নিতে হয়, নিউমোনিয়া ভ্যাকসিন জীবনে একবার নিতেই হয়। দাম হচ্ছে 950 এবং 2500 টাকা। যাদের বাবা মা ডায়াবেটিস থাকুক বা না থাকুক, সবসময় ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ভ্যাকসিন সাজেস্ট করবেন। আমি যত পেশেন্ট আইসিইউতে দেখি, all the patient, ডায়াবেটিস থাকুক বা না থাকুক, all are admitted with pneumonia. That is very important. That can be prevented by influenza and pneumonia vaccine in a significant portion. আপনার বাবা মায়ের ডায়াবেটিস থাকুক বা না থাকুক, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন সবসময় সাজেস্ট করবেন, নিজেও নেবেন। জিডিএম আমরা সাধারণত গ্লুকোজ ও জিটিটি করি। এই ক্ষেত্রে আমাদের দেখতেই পাচ্ছেন, খালি পেটে 5.1, 1 ঘন্টা পর 10 বেশি, 2 ঘন্টা পর 8.5 বেশি হলে আমরা জিডিএম বলছি। টার্গেট হলো আমাদের খালি পেটে 5.3, ধোয়া পেটে 6.7। অনেকেরই ধারণা যে ডায়াবেটিস প্রেগনেন্সিতে 7-8 এমনি থাকলেও কোনো অসুবিধা নেই, ব্যাপারটা আসলে তা না। দেখেন, ফাস্টিং 5.3, পোস্টনাল গ্যাস্ট্রিন 6.7। মেটফর্মিন প্রেগনেন্সিতে আমরা কখনোই ইউজ করবো না, শুধুমাত্র পেশেন্ট যদি পিসিওএস এর পেশেন্ট বিকাম প্রেগনেন্ট উইথ দ্য হেল্প অফ মেটফর্মিন, তাদেরকে 88/2024 বলছে এট দ্য এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টার বন্ধ করে দেবো। আমি শুধুমাত্র পিসিওএস পেশেন্ট যা মেটফর্মিন খেয়ে প্রেগনেন্ট হয়েছে তাদেরকে মেটফর্মিন প্রথম 3 মাস কন্টিনিউ করি, বাকিতে আমরা কখনোই সবসময় আমরা ইনসুলিন সাজেস্ট করবো। এডিএ বলছে মেটফর্মিন কখনোই ফার্স্ট লাইন মেডিকেশন না, কারণ এটা অফ স্প্রিং এ চলে যায় এবং বাচ্চার ওয়েট কম হয়, কিন্তু দেখা যাচ্ছে অ্যামাউন্ট পিউবার্টি, বাচ্চার বিএমআই বাড়ে এবং বাচ্চা আর্লি অনসেট টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। এবং ডিউ টু পটেনশিয়াল রিস্ক অফ গ্রোথ রেস্ট্রিকশন ও অ্যাসিডোসিস ইন দ্য সেটিং অফ প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, hypertension, preeclampsia, risk of IUG, আমরা কখনোই মেটফর্মিন ইউজ করবো না, বিকজ দেয়ার ইজ চান্সেস অফ গ্রোথ রেস্ট্রিকশন or acidosis। বলা হচ্ছে প্রেগনেন্সি 12 থেকে 16 সপ্তাহে আপনি একটু অ্যাসপিরিন অ্যাড করবেন 75 মিলিগ্রাম। এটা আমরা অনেক সময় মিস করি। এক হচ্ছে এটা এডিএ 2024 রিকমেন্ডেশন, একরামশিয়ার ঝুঁকি কমাবে। তো বলা আছে 100 থেকে 150 মিলিগ্রাম, আমি সাধারণত 75 মিলিগ্রাম অ্যাড করি। প্রেগনেন্সি 12 থেকে 16 সপ্তাহে পেশেন্ট যদি জিডিএম অথবা ডায়াবেটিস ইন প্রেগনেন্সি থেকে থাকে। ফাইনাল কুইজ, 24 বছর বয়সী ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার কাছে আসলো পালপিটেশন, সোয়েটিং এবং ওয়েট লস। পেশেন্টের আরবিএস 9.6, এইচবিএনসি 6.7, হালকা ডায়াবেটিস আছে। সো হোয়াট টু ডু? ফাইনাল কুইজ। ওকে, 5 নাম্বার ফর্ম প্লিজ। ওকে, আমার মনে হয় আজকে একটু সবাইকে বলে রাখি, আপনি হাবিবা একটু 5 নাম্বার ফর্মটা দাও, সবাইকে বলে রাখি আজকে ট্রিটমেন্ট ওরিয়েন্টেড কোনো কোশ্চেন প্লেস করবেন না। এক হচ্ছে মুখে ওষুধ এবং ইনসুলিন নিয়ে একজন 2টা সেপারেট চমৎকার সেশন হবে। সুতরাং আজকে আমি সেই সব টপিকস গুলাই নিছি যেগুলোতে আসলে চিকিৎসা সম্পর্কিত, মানে ডায়াবেটিসের মুখে ওষুধ অথবা ইনসুলিন সম্পর্কিত কিছু। তাহলে 5 নাম্বার ফর্মটা আপনারা একটু কষ্ট করে পূরণ করে ফেলেন, 30 সেকেন্ড, আই থিংক এনাফ। আপনাদের আনসার গুলো পড়তে কিন্তু খুব ভালো লাগতেছে আমার, ক্লাসরুম ফ্লেভার পাচ্ছি আর কি। ওকে, লেটস সি, দেখি আপনারা কি অ্যানসার করতেছেন। thyroid function test, TSH, FT3, T4, lifestyle modification, lifestyle and diet, thyroid, OGTT, ECG, STH, drug abuse, lifestyle modification, metformin, 4D management, 2 OGTT at metformin, TSH, FT4, ACTH, cortisol. উনি 1 ডিগ্রি সরেশ, lifestyle modification, diet, discipline, thyroid function test. তবে থাইরয়েডটা একটু বেশি। ভেরি গুড। পালপিটেশন, সোয়েটিং এবং ওয়েট লস, থাইরয়েডক্সিকোসিস আর ফ্রিওকোমোসাইটোমা। ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। আওয়ার জিনিয়াস ইয়াং ডক্টরস, ডেফিনেটলি আমি তাকে থাইরয়েড ফাংশন টেস্ট করতে দিলাম এবং ডায়াগনোসিসে থাইরয়েডক্সিকোসিস। আমি তাকে ডায়াবেটিসের কোনো ওষুধ যোগ করি নাই, আমি অ্যান্টিথাইরয়েড মেডিকেশন যোগ করলাম। সুতরাং পেশেন্ট হয়তো ব্লাড স্যাম্পল একটা রিপোর্ট নিয়ে আসবে, আন্ডারলাইন কোনো ডিজিজ আছে কিনা সেটা আপনি সবসময় মাথায় রাখবেন। ফ্যাটি লিভার ডিজিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আজকে আমার লাস্ট টপিকস। মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, আমরা একটা আল্ট্রাসাউন্ড করলে এটা কমন। এটা ডেফিনেশন বলা আছে, যদি আপনি হেপাটিক স্টিয়াটোসিস যদি 5% এর চেয়ে বেশি হয় এবং নো সিগনিফিকেন্ট অ্যালকোহল কনজাম্পশন, অ্যালকোহল যা খেলে সেটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হবে। এবং অ্যালকোহলের দেয়ার ইজ সাম লিমিটস, নো কম্পিটিং সেকেন্ডারি, দেয়ার আর সাম সেকেন্ডারি ইটিওলজি অফ ফ্যাটি লিভার ডিজিজ on hepatitis C, also Wilson's disease and other diseases. I'm not going to discuss in detail.
ফ্যাটি লিভার ডিজিজকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার নেশ অথবা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা, দিস আর দ্য স্পেকট্রাম অফ মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। আমি ফ্যাটি লিভার ডিজিজের একটা সেশন নেবো ইনশাআল্লাহ বিডি ফিজিশিয়ানে। ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট একটা জিনিস মনে রাখবেন, এইচজিপিটি এইচজিওটি ফ্যাটি লিভার ডিজিজে পাবে, কিন্তু 10% পেশেন্টের ক্ষেত্রে এইচজিপিটি নর্মাল থাকবে, নাম্বার 1। নাম্বার 2, অ্যালকোহলিক হেপাটাইটিসে বেশি পাবে এইচজিওটি, কিন্তু মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজে বেশি পাবে এইচজিপিটি। আমি আবারও বলছি, এটা সবসময় মনে রাখবেন, এইচজিপিটি বেশি পাবে ফ্যাটি লিভার ডিজিজ যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, কিন্তু অ্যালকোহলিকের ক্ষেত্রে কিন্তু এইচজিওটি পাবে, সাথে একটা গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ করতে পারেন। ফেরিটিন বেশি থাকবে ইন প্রেজেন্স অফ ট্রান্সফারিং সিচুয়েশন। আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, এমআরআই দিয়ে আমরা কোয়ান্টিফাই করতে পারি, কিন্তু নো ইমেজিং স্টাডি ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন নেশ এবং এশ। ফাইব্রো স্ক্যান 3 থেকে 4,000 টাকা নেই, খুবই ইম্পর্টেন্ট। এখানে রিপোর্ট দেওয়ার লটস অফ ডিটেলস অফ ফাইব্রো স্ক্যান, আমি খুব বেশি ডিটেলস যাবো না। এখানে দেখেন একটা স্টিফনেস এর একটা স্কোর দেওয়া আছে, এবং ক্যাপ এটা হচ্ছে মানে ফ্যাট স্টিয়াটোসিস কতটুকু, এটা হচ্ছে স্টিফনেস, এটা হচ্ছে স্টিয়াটোসিস। একটা রেফারেন্স রেঞ্জ দেওয়া থাকে, মানে ফাইব্রোসিস F0 থেকে F1, সাধারণত 7.4 কম হইলে ভালো। এখানে দেখেন ডিজিজ ওয়াইজ F0 F1 দেওয়া আছে, F2 F3 F4 হলে সেটা সিরোসিস বলছি আমরা। কতটুকু ফ্যাট থাকবে এখানে দেখেন 224, 235, 223, তার কম হলে 0 to 4.5% ফ্যাট। সুতরাং আপনি এটা খুব ইজিলি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন। সুতরাং আমরা ফ্যাটি লিভার ডিজিজ সন্দেহ করে একটা ফাইব্রো স্ক্যান করতে পারি, 3 থেকে 4,000 টাকা দাম নেবে। অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন, অনেক সময় আমরা স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে কোন অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন ফ্যাটি লিভার ডিজিজের জন্য সবচেয়ে ভালো। নাম্বার 1 পাইগ্লিটাজোন, কারণ এটা লিভার ফ্যাট কমায়, ডিজিজ অ্যাক্টিভিটিও কমায়। নাম্বার 2 GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। নাম্বার 3 SGLT2 ইনহিবিটর, এটা লিভার ফ্যাট কমায় কিন্তু ডিজিজ অ্যাক্টিভিটি আননোন। নাম্বার 4 ইনসুলিন, নাম্বার 5 মেটফর্মিন। আমরা অনেক সময় চাই স্টুডেন্টরা একদম সিকুয়েন্সিয়ালি বলবে, স্পেশালি এন্ডোক্রাইন স্টুডেন্টরা। নাম্বার 1 পাইগ্লিটাজোন, নাম্বার 2 GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, নাম্বার 3 SGLT2 ইনহিবিটর, নাম্বার 4 ইনসুলিন, নাম্বার 5 মেটফর্মিন। সো যেহেতু এখানে একটা বড় অংশ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংরা শুনছে, আমি আমাদের স্টুডেন্টদের কিছু চেকলিস্ট দিই, যারা স্টুডেন্টরা ট্রেনিং করতে আসে আমাদের ডিপার্টমেন্টে। তো কিছু চেকলিস্ট আপনাদের জন্য। নাম্বার 1, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইজ লাইক মিলিটারি ট্রেনিং এন্ড সোলজার নেভার কমপ্লেন। সুতরাং আপনি যখন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করবেন, আপনার সুপারভাইজার ব্যস্ত, আপনার সিএ আপনাকে বেশি কাজ করাচ্ছে, আপনার সাথে যা হচ্ছে তার পড়াশোনা কম করছে, দেয়ার ইজ নো কমপ্লেন। শুড ফোকাস অন ইউর ট্রেনিং, বিকজ এ গুড পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর ক্লিনিক্যাল প্র্যাকটিস। বি ফোকাস, আপনি ট্রেনিং করতে আসছেন, আপনি খুব মনোযোগের সাথে ট্রেনিং করবেন। রিডিং সেম নাম্বারস অফ আওয়ার্স পার ডে, প্রত্যেকদিন সমান পড়ার চেষ্টা করবেন। আমাদের অনেকেই একটা অভ্যাস আছে, একদিন অনেকটুকু পড়লাম তারপরে এক সপ্তাহ খবর নাই, এই কামটা যাতে কখনোই না হয়। লিমিটেশন অফ সোশ্যাল মিডিয়া ইউজ, সুতরাং ফেসবুক বা এক হচ্ছে ইনস্টাগ্রাম কতটুকু ইউজ করবেন, দেয়ার শুড বি সাম লিমিটেশন। নেভার ফাইট উইথ এনিওয়ান ইভেন এট ভার্চুয়াল এট লং ওয়ে টু গো, আপনাকে লম্বা পথ পাড়ি দিতে হবে। দেখি অনেকে ফেসবুকে বিভিন্ন গ্রুপে একজন এক কথা লিখছে, আপনি আরেক কথা লিখছেন, দ্যাট কন্টিনিউয়াস ফাইটিং। নেভার ফাইট উইথ এনিওয়ান, জাস্ট ইগনোর। রিড মোর এন্ড লিসেন লেস টু সারাউন্ডিং, পড়বেন বেশি, চারপাশ থেকে শুনবেন কম। এক হচ্ছে সবসময় মনের মধ্যে সাহস রাখবে, মনের মধ্যে এই ধারণা পোষণ করবেন যে কনসালটেন্ট হওয়ার আগে কখনোই বইয়ের সাথে ঝগড়া করা যাবে না। আফটার বিং কনসালটেন্ট কি করতে হবে সেটা আমি অন্য একটা সেশনে আপনাদের বলে দেবো। সুতরাং কনসালটেন্ট হওয়ার আগে কখনোই ঝগড়াঝাটি করা যাবে না। হ্যাভ ফেইথ অন অলমাইটি, গুড টাইম আর ওয়েটিং ফর ইউ এন্ড আফটার পাসিং এভরিথিং উইল বি গুড মেমোরি। আপনি যখন পাস করে যাবেন, আপনার কষ্টের সময়গুলো আপনার মেমোরি হয়ে যাবে। এন্ড বেস্ট অফ লাক। Take home message, guidelines for the diabetes are changing continuously. We should remain updated. Affordability of diabetic patients should always be considered in our setting. Good glycemic control not only means sugar control. We should treat our diabetic patient with great care and empathy. আজকের সেশন ডেডিকেট করা হলো মঈন ভাইয়ের প্রতি। আমরা ঢাকা মেডিকেলে, উনি আমাদের সিনিয়র, আমরা একসাথে কত রাতে খেয়েছি, উনি আমাদের অনেক সাজেশন করতো, হাউ টু স্টাডি, হাউ টু গো থ্রু স্টাডি। আল্লাহ ওনাকে জান্নাত করুক, সবার জন্য দোয়া করি। থ্যাংকস টু বিডি ফিজিশিয়ান এবং রেনেটা, এহসান ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা। 2 অ্যাডমিন ডাক্তার এবিএম কামরুল হাসান, ডাক্তার শাহজাদ হাসিম, আমি জানি না একটু বেশি সময় নিয়েছি কিনা। দিস ইজ দ্য পিকচার টেকেন এট দ্য Robben Island, Cape Town, South Africa, 2018. Thank you everyone for your attention. Have a good day and keep smiling. Thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর এম সাইফুদ্দিন, অসাধারণ সেশন ছিল এবং প্রত্যেকটা স্লাইড মানে ফুল অফ ইনফরমেশন ছিল, অনেক আপডেট ছিল। আমার মনে হয় এখানে অনেকে আছেন যারা ডায়াবেটিস প্র্যাকটিস করেন, এবং আমার মনে হয় আপনাদের সবার জন্য আজকে একটা রিফ্রেশিং সেশন ছিল, অনেক কিছু নতুন, কারণ একদম 2024 পর্যন্ত আপডেটস যা ছিল সবাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন, আশা করি যে এটা টোটাল 3টা লেকচারের বুকলেট আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।
ওভার টু ডক্টর এবিএম কামরুল হাসান। কামরুল স্যার, আপনি যদি আজকের প্রেজেন্টেশনের উপরে কিছু বলতে চান, আমরা আপনার কাছ থেকে শুনবো, আর তারপর আমরা একটু কোশ্চেন আনসার সেশনে যাব। ডক্টর এবিএম কামরুল হাসান, প্লিজ। না, বলার তো কিছু নাই আসলে। আহ, আহ, মানে টপিক যা তার চেয়েও মানে অনেক বেশি ইনফরমেটিভ ছিল, এবং অনেক কিছু যেগুলা সচরাচর আলোচনা করা হয় না, ওগুলো ডক্টর সাইফ খুব ভালোভাবে টাচ করেছে। তো আমি মনে হয় সরাসরি আমরা ডিসকাশনে চলে যাই। হ্যাঁ, অনেক কোশ্চেন আসবে, আমরা সময় নষ্ট না করে ডিসকাশনে চলে যাই। ওকে, আপনি কেউ যদি লাইভ কোশ্চেন করতে চান, আপনার লাইভ কোশ্চেনে কিন্তু করতে পারেন। আচ্ছা, এখানে একটা ফার্স্ট যেটা কোশ্চেন, খুব বেসিক একটা কোশ্চেন দিয়ে শুরু করি। আপনি 8 আওয়ার্স এর কথা বলছেন ফাস্টিং, এখন কারো যদি 12 আওয়ার্স হয়ে যায় বা এর বেশি হয়, এটা কি কোনো এটার ক্ষেত্রে কি কোনো আছে যে মানে 8 ঘন্টার উপরে হলে কোনো সমস্যা হবে, এরকম কিছু কি আছে? এক হচ্ছে 8 থেকে 14 ঘন্টা হচ্ছে রিকমেন্ডেশন। 14 ঘন্টা বেশি না খেয়ে করা যাবে না। অনেক রোগী এসে বলে যে স্যার, আগের দিন দুপুরে যে খেয়েছি ওই দিন রাতে ভয় খাবারই খাইনি, পরের দিন যেহেতু ডায়াবেটিস চেক করবো খালি পেটে ভরা পেটে, এটা কখনোই করা যাবে না। মানে অ্যাটলিস্ট 8 আওয়ার্স, ম্যাক্সিমাম 14 আওয়ার্স। ওকে, তাহলে এটা সবার জন্য একটা ইম্পর্টেন্স এই মেসেজ ছিল। ওকে, আমি লাইভ কোশ্চেন একটু এনকারেজ করছি, আপনারা কেউ যদি চান তো একটু লাইভ কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে কোশ্চেন করেন প্লিজ। স্যার, আমি ডাক্তার নুরে আলম স্যার, আর আমি স্যার চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার হিসেবে আছি স্যার। ওকে, আপনার কোশ্চেন প্লিজ। স্যার, ওই যে আমরা যখন ওজিডিটি দেই স্যার, তখন স্যার সাথে যেটা লেখা থাকে করেসপন্ডিং ইউরিন সুগার স্যার, করেসপন্ডিং ইউরিন সুগার স্যার 1+, 2+, স্যার এইটার সিগনিফিকেন্সটা আসলে কি স্যার? কোনো সিগনিফিকেন্স আদৌ আছে কিনা স্যার? এটা একটু যদি বলতেন স্যার। ধন্যবাদ। ডাক্তার শাহজাদ নাসিম স্যার, প্লিজ। থ্যাংক ইউ। খুব এক্সপেক্টেড কোশ্চেন ছিল। আমি শুরুতে যেরকম বলেছিলাম, উই হ্যাভ বিন ওয়েটিং ফর এ ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন, সেটা সাইড করেছে। প্রশ্ন খুব ভালো, এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন, তাদের যারা কাজ করছে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস কাজে লাগবে। এইটা যদি আমি উল্টা দিক থেকে বলি, প্রথমে এটা আমরা করবো কি করবো না, দেখবো কি দেখবো না, কোনো দরকার নেই। ল্যাবগুলো সেই আগে যেরকম করতো সেই অনুসারে করে যাচ্ছে, করে রিপোর্টটা দিয়ে আপনাকে কনফিউশনের রাস্তা করে দিল, কোনো দরকার নেই। যদি ইউরিন সুগার আমরা আসলে এখন আর ইউরিন সুগার দেখবো এরকম কোনো প্রয়োজন হয় না, বরং ইউরিনারি অ্যালবুমিন, সেটা সাহেব কিন্তু একটু বলেছে, ওটা পরে আমরা অন্য সেশনে আলোচনা করবো যে ইউরিনারি অ্যালবুমিনের একটা গুরুত্ব আছে। সুতরাং এটা নিয়ে আমরা যখন লিখে দিই, আমি এখানে একটু দুটা তিনটা পয়েন্ট বলি যেটা আপনার জন্য কাজে লাগবে। ওজিডিটি, নন প্রেগনেন্ট ওজিডিটি, আর একটা হলো জিডিএম ডিটেক্ট করার ওজিডিটি, দুটা দুই রকম হবে। তো সাহেব যেটা বলেছে সেটা কিন্তু নন প্রেগনেন্ট ওজিডিটি, মানে একটা স্যাম্পল দিবে, তার 100, তারপরে গ্লুকোজ খাওয়া যখন থেকে শুরু করবে 120 মিনিটের মাথায় আরেকটা স্যাম্পল দিবে, এটা 2 স্যাম্পল ওজিডিটি। ইউরিন সুগারের কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন আমি অন্য গভীরে যাচ্ছি না, শুধু জিডিএমই ডিটেকশন করার টার্গেট, তখন আমাকে 3 স্যাম্পল ওজিডিটি করতে হবে, কারণ 0 মিনিট, 60 মিনিট, 120 মিনিট, তিনটারই কাট অফ ভ্যালু আছে সেখানে। কিন্তু কোথাও আমাকে করেসপন্ডিং ইউরিন সুগার দেখার কোনো দরকার নেই। এখন আমরা যখন বিএসইউতে আমরা যেটা এস্টাবলিশ করতে চেষ্টা করছি, কিছু কিন্তু পেরেছিও, যে ব্লাড সুগার লেভেলটা কেমন হবে, রিপোর্টটা কেমন হবে, ইউরিন দেখবে কিনা, এটা কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি। তো এটা অন্যান্য জায়গায় আপনারা এখানে কাজ করেন, তারা যদি আপনার সাথে একটা গুড রিপোর্ট থেকে থাকে, ভালো সম্পর্ক থেকে থাকে, আপনার ওনাদেরকে বলতে পারেন যে এরা হয়তো চেষ্টা করে না, তার জন্য 20 টাকা লাগলেও তো লাগছে, ওটা করার দরকার নেই, টাকাটাকে অন্য কাজে ব্যয় করেন। থ্যাংক ইউ। একটা কোশ্চেন খুবই হচ্ছে, একজন জিজ্ঞেস করেছে, কিছু আছে মেডিকেশন রিলেটেড কোশ্চেন, ডায়াবেটিসের মুখে ওষুধ বা ইনসুলিন, সেটা আমরা এটা কামরুল বলবে পরের দিন। পরের দিন বলবে কামরুল। একটা হচ্ছে ওজিডিটি করার সময় বসে না থেকে শুয়ে থাকা যাবে কিনা, ডাক্তার এবিএম কামরুল হাসান। এটা আসলে কোনো ইয়েতে লেখা নাই। তো শুয়ে থাকার আসলে এটার অনেকগুলো হরমোন আছে এখানে থাকে, যেখানে চেঞ্জ হয় আমাদের অ্যাম্বুলেটরি পজিশন, বা যে সময়টা হাঁটলে যেরকম ইয়ে হবে। স্ট্রেনিয়াস এক্সারসাইজ করা যাবে না, বাট লাইট যেগুলো মুভমেন্ট এগুলাতে কিন্তু অ্যালাউড। সো আমাদের শুয়ে থাকলে আসলে এটা এক্স্যাক্টলি না লেখা থাকলেও আমরা সাজেশন দিব না, করা যাবে না সোজা কথা, এক কথা বলতে গেলে। আর কিছু অ্যাড করা থাকলে করে দাও। না, ঠিক আছে। ডাক্তার শাহজাদ হোসেন, there is a question, জিডিএম এ 12 থেকে 16 সপ্তাহ আমরা যে অ্যাসপিরিন শুরু করবো, সেটা কতদিন কন্টিনিউ থাকবে? এটা ব্রিলিয়ান্ট কোশ্চেন, এটা আমরা এগুলো শুনতে চাই কিন্তু।
এসপিরিন এখন আমরা তো রিকমেন্ডেশন ফলো করে করছি, এডিএ রিকমেন্ডেশন, সেটা হলো ডিডিএম এর একটা হাই রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়ে গেছে, সুতরাং কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক কমাবার জন্য যা যা করা যায়, এবং এটা যেহেতু প্রেগনেন্সি পিরিয়ড, সেফ ড্রাগ যেগুলো সেগুলো ব্যবহার করতে হবে। সেটার জন্য বলছে যে এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, ধরে নিলাম 12 সপ্তাহ, উই শুড স্টার্ট ইকোস্প্রিন, যেটা আমরা করছি অ্যাসপিরিন, এখানে কিন্তু 75 নয়, 81 থেকে 165 মিলিগ্রাম ডেইলি আপ টু 34 উইকস। তাহলে যে শুরু করবেন, একটা জিনিস বলে রাখি, এখানে রিদওয়ান স্যারের কাছ থেকে আমি সেটাই বলি যে ডাক্তার স্টেরয়েড শুরু করবেন তার প্রেসক্রিপশনটা এমন হবে যে এটা যে উনি লাইফ লং শুরু করেছেন সেটা দেখেও বোঝা যাবে, উনি যে উইথড্র করার প্ল্যান করে শুরু করেছেন সেটার প্রেসক্রিপশন দেখেও বোঝা যাবে। তাহলে এখানে যে ইকোস্প্রিন বা অন্য যে কার্বা বা যে নামে লেখেন অ্যাসপিরিন, লেখা দেখে যেন বাকিরা বুঝতে পারে যে উনি এই কাজে শুরু করেছেন, এতদিনের জন্য শুরু করেছেন। তারা যে প্রশ্ন করছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি, এরকম খুব ভালো ভাবনার জন্য। কিন্তু আপনার প্রেসক্রিপশন আমাদের এখানে এটা দুর্বলতা থেকে যায়, প্রেসক্রিপশন গুলোর জন্য এটা ডিসপ্লে করতে পারে যে আমি এই কারণে শুরু করেছি, ডোজটা দেখে এবং ডিউরেশন দেখে। থ্যাংক ইউ। আমি সাইফুদ্দিন ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি। সাইফুদ্দিন ভাই, আমি একটু লাইভে, ফেসবুক লাইভে সবার খুব টেনশন হচ্ছে এ নিয়ে। চ্যাট বক্সে আরেকটা আমি একটু নিচ্ছি, ইন্টারমিটেন্ট ফাস্টিংটা তো আসলে আপনি দিন শেষে তো ডিসকারেজই করে ফেললেন অনেকটা, কিন্তু আপনার শেষ পর্যন্ত একটু ডিসকারেজই হয়ে গেল, কারণ আপনি লাস্ট যেটা দেখালেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং 16 আওয়ার একটা যে কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক বেশি। আর তারপরে যদি ধরেন 12 ঘন্টা বা একটু স্বল্প মাত্রায় করতে চাই, 16 আওয়ার জায়গায় 12 ঘন্টা 10 ঘন্টা বা এরকম কিছু কি আপনি বলবেন? কারণ আপনি তো আচ্ছা, আপনার 16 ঘন্টা আপনার টোটাল ডিসকারেজ হয়ে গেল। এক হচ্ছে এনটিএ 2024-এর যে রিকমেন্ডেশন, আপনি এখানে যদি দেখেন, তারা কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু ডিসকারেজ করে নাই। তারা বলছে ইন্টারমিটেন্ট ফাস্টিং মে বি এ মিনস অফ মানে রিডিউসিং ইনসুলিন রেজিস্ট্যান্স, ওয়েট রিডাকশন এন্ড গুড গ্লাইসেমিক কন্ট্রোল, দ্যাট মে বি হেল্প, কিন্তু ওয়াইড স্কেল তারা কিন্তু রিকমেন্ড করে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অথবা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে তারা স্টাডি অ্যাবস্ট্রাক্টটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে যে 16 ঘন্টা ফাস্টিং থাকলে 91% কার্ডিওভাস্কুলার ডিজিজ বেড়ে যায়। তো ওদের ওয়েবসাইটে গিয়ে মানে দে ডু নট ডিসক্লোজ দ্য ডিটেলস। তারা বলছে যে আমরা এটা অ্যানালাইসিস করছি, উইল গিভ আ স্টেটমেন্ট অফ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রিগার্ডিং ইন্টারমিটেন্ট ফাস্টিং ইন লেটার অন। তো আমার অ্যাসাম্পশন ইন ফিউচারে ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো একটা ফর্মে হয়তো রিকমেন্ডেশন আসতে পারে, আই থিঙ্ক। থ্যাংক ইউ। ওকে, ডাক্তার এবিএম কামরুল, আপনি কি ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে কিছু বলতে চান আপনার এক্সপেরিয়েন্সে? এটা স্টিল এখনো মানে ফুল যে রিপোর্ট গুলো এখন পর্যন্ত আসলে পাওয়া যায় না। বেসিক্যালি এখানে লার্জ স্কেল স্টাডি এবং মানে লং টার্ম ইফেক্ট যদি আমরা বলি, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর শর্ট টার্ম ইফেক্ট গুলা লাইক অন্যান্য যে ক্যালোরি রেস্ট্রিক্টিভ ডায়েট, মোটামুটি শর্ট টার্ম ইফেক্ট গুলা খুবই ভালো, কিন্তু এদের লং টার্ম ইফেক্ট গুলা সম্পর্কে স্পেশালি কার্ডিওভাস্কুলার যে ইফেক্ট এবং ইভেন গ্লাইসেমিক বেনিফিট লং টার্ম কিরকম হবে এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো ডাটা আমাদের হাতে নাই। কাজে এটা এই মুহূর্তে কমেন্ট করাটা প্রিমিচিউর কমেন্ট হবে, আমি এই জন্য মানে এটা স্ট্রিক্ট কোনো কমেন্ট করতে যাচ্ছি না। একটা বিষয় হলো যে এখানে মনে রাখবেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর যে সাইড কিন্তু অনেকগুলা টাইপস ধরন আলোচনা করছে। সব ইন্টারমিডিয়েট ফাস্টিং এক না, আবার সব ধরনের ডায়েটারি যে প্যাটার্ন আমরা ফলো করতেছি, যে পপুলার যে ডায়েট প্যাটার্ন, সব ডায়েটও কিন্তু এক না। কাজেই probably all things depends on the total amount of calorie consumed rather than the type of food consumed. Total calorie যদি কম হয়, আপনার শর্ট টার্ম বেনিফিট ইন টার্মস অফ ওয়েট লস, HbA1c রিডাকশন, এটা আপনার ভালো হবে, এটা আপনি যে ধরনের ডায়েটই খান না কেন। আবার ক্যালোরি কনজাম্পশন যদি বেশি হয় সেক্ষেত্রে জিনিসটা উল্টা হবে। কাজে এইগুলো নিয়ে এখনো ডিবেট আছে, এগুলো আসলে ভবিষ্যতে বলে দেবে যে whether this is helpful in long term। কাজে শর্ট টার্ম বেনিফিট হলেও আমাদের লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে। থ্যাংক ইউ। আমি একটা জিনিস বলি, এখানে বেসিক প্রিন্সিপালটা যদি আমরা বুঝে ফেলি, আমাদের নিজেদের মধ্যেই বিতর্ক কমে যাবে। ইন্টারমিডিয়েট ফাস্টিং এর যে মূল এটা হলো যে কন্টিনিউয়াসলি আমরা যে ক্যালোরি কনজিউম করছি তার বাই প্রোডাক্ট হলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। কনসিকুয়েন্স হলো যে একটা লো ইনফ্লামেটরি রিয়াকশন তৈরি হচ্ছে এন্ড আলটিমেটলি সেল অ্যাপোপ্টোসিস বেড়ে যাচ্ছে। তাহলে এর অল্টারনেট করার জন্য, চেঞ্জ করার জন্য যেটা করা হয়েছে, আপনি ক্যালোরি কনজিউমটা কমিয়ে ফেলবেন, ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে হলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস যেটুকু তৈরি হয়েছে তা এলিমিনেট করবেন। এখন যদি যারা ওজন কমাতে চাচ্ছে
তারা সবাই আমাদের কাছে আসার আগেই উনি খাবার কমিয়ে ফেলে, আরো বিভিন্ন জায়গায় যায়, ডায়েটিশিয়ানের কাছে যায়, আরো আজে বাজে মানে অবৈজ্ঞানিক অনেক জায়গায় যায়, গিয়ে অসংখ্য টাকা পয়সা খরচ করে স্বাস্থ্যের ক্ষতি করে আমাদের কাছে আসে। কারণ উনি যে কাজটা করেছে, উনি শুধুমাত্র ক্যালোরি খাওয়া কমায় ওজন কমাতে চেয়েছে। ওজন বেড়েছিল কেন? একই সাথে মিলবে বলে আমি বলছি। ওজন বেড়েছিল কেন? উনি যে পরিমাণ ক্যালোরি ইনটেক করেছিলেন আর যে পরিমাণ ইউটিলাইজ করছিলেন, তার মধ্যে একটা পজিটিভ ব্যালেন্স থেকে গেছে। দিন শেষে কিছু কিছু করে জমা হচ্ছিল। একই প্রিন্সিপাল কিন্তু এইখানে, যে পরিমাণ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস জমা হচ্ছে, সেটা আপনি ক্যালোরি কম খেয়ে কমালেন, কিন্তু যেটুকু জমা হচ্ছে বেরোবার আশ্বাস করা হলো না। তাহলে কি করতে হবে? প্রফিউজ ওয়াটার ড্রিঙ্কিং অ্যালং উইথ সাইট্রাস ফুড, যেগুলো সুপার অক্সাইড আছে। তাহলে সেই কাজটা যদি আপনি করতে চান, তাহলে না খেয়ে থাকা কোনো সমাধান নয়। ক্যালোরি জেনিক খাবার কমাবেন, সাইট্রাস ফুড এবং ওয়াটার খাওয়া বাড়াবেন। তাহলে এই যে ব্যালেন্সে যদি আপনি আসেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো অটোমেটিক কমে যাবে। এখন আমরা করছি কি, আমি 15 ঘন্টা খাবো না, আমি যুদ্ধ করছি, বডিকে একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছি। স্টাডি কিন্তু কোনোটাই এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট ফাস্টিং এর খুব পক্ষে তা নয়। এখন রিকমেন্ডেশন গুলো গুড কোয়ালিটি স্টাডির উপরে ভিত্তি করে আসবে, আমি প্রিন্সিপাল গুলো বলছি। কিন্তু এখন পর্যন্ত একটা ডায়েট আনডাউটেডলি প্রোভেন, যেটা ডায়াবেটিস প্রিভেনশনে হেল্প করবে, যেটা কার্ডিওভাস্কুলার রিস্ক রিডাকশনে হেল্প করবে, যেটা ওজন কমাতে কিছুটা হেল্প করবে, বিপি কমাতে হেল্প করবে, সেটা মেডিটেরিয়ান ডায়েট। Otherwise, no pattern is scientifically proven to show any benefit to patients. Thank you. স্যার মেডিটেরিয়ান ডায়েট সম্বন্ধে আপনি একটু বলে নিতেন, কারণ আপনার এটা আপনার বইও আছে ডায়াবেটিসের ডায়েট নিয়ে বা খাবার নিয়ে। এখন আমি যে আগের যে কথা বললাম তার সাথে কিন্তু মিলে যাবে। তাহলে এখন বাংলাদেশের খাবারের চরিত্রটা বলি। এই হিউজ স্টাডি পাবলিশ হয়েছে, এই ডায়াবেটিস কেয়ারেই পাবলিশ হয়েছে। ভি মোহন, লিজেন্ডারি এন্ডোক্রাইনোলজিস্ট ফ্রম চেন্নাই, উনি ছিলেন, আরো অনেকে ছিলেন। তাতে দেখা গিয়েছে বাংলাদেশের মানুষদের গড়ে তাদের ডায়াবেটিস নেই। সারাদিনে যে পরিমাণ খাবার গ্রহণ করেন এবং ক্যালোরি পান, তার 80 থেকে 90% পাচ্ছেন কার্বোহাইড্রেট থেকে। ডায়াবেটিসের রোগীদের এটা 75 থেকে 80%। তাহলে নন ডায়াবেটিস এটা পাওয়ার কথা ছিল 40%। ডায়াবেটিসের রোগীর এটা পাওয়ার কথা ছিল 50 থেকে 60%, না হলে তাদের হাইপার ঝুঁকি থাকবে। তাহলে এখন মেডিটেরিয়ান ডায়েটটা এখানে যেটা করেছে, আরেকটা জিনিস মনে রাখেন, পৃথিবীতে বাংলাদেশ হলো নাম্বার 1 কান্ট্রি টু কনজিউম লিস্ট অ্যামাউন্ট অফ প্রোটিন। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে হিউজ কার্বোহাইড্রেট কনজাম্পশন উইথ ভেরি লো অ্যামাউন্ট অফ প্রোটিন কনজাম্পশন। আর ফ্যাটের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা কিন্তু ফ্যাট বেশি খাই তা না, কিন্তু ট্রান্স ফ্যাটি অ্যাসিড বেশি খাই, এটা আনহেলদি। তাহলে এখন এই মেডিটেরিয়ান ডায়েটটা কিন্তু ব্যালেন্স করতে পারে, হিউজ প্রোটিন থাকবে এবং এখানে সি ফুড থাকার কারণে ওই আমি একটু আগে যেটা বললাম যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মনোআনসাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলো থাকবে, প্রচুর শাকসবজি থাকবে যেগুলো থেকে আপনি সুপার অক্সাইড পেতে পারেন। আর এখানে এই অলিভ অয়েল ইউজ করা হয়, যেটি আমাদের এখন পর্যন্ত কুকিং অয়েলের যদি আমি নাম্বার বলি, নাম্বার 1 হবে এটা, নাম্বার 2 হবে ক্যাস্টর অয়েল, নাম্বার 3 হবে সানফ্লাওয়ার অয়েল, আর নাম্বার 4 এরকম করে আগাচ্ছে। তাহলে এই নাম্বার 1 হেলদি অয়েল, যেটা মেডিটেরিয়ান ডায়েট বেসড অন অলিভ অয়েল। তাহলে এইটা যদি আমরা করি, তাহলে এই খাবারটা কিন্তু এখন পর্যন্ত যতগুলো স্টাডি হয়েছে, কোনো স্টাডি এর বিপক্ষে যায়নি। তাহলে আমাদের কিন্তু এভিডেন্সকেই মেনে নিতে হবে। তাহলে এভিডেন্স বেস যদি ডায়েটের প্র্যাকটিস করি, তাহলে মেডিটেরিয়ান ডায়েট হবে। এখন বাংলাদেশে যেটা হয়েছে, আমরা সি ফুড নাই এটা কিন্তু বলা যাবে না, এত বড় সমুদ্র সৈকত, সি ফুড না থাকার তো কারণ নাই, কিন্তু আমরা সি ফুড এক্সপোর্ট করি, খাই না। আরেকটা হলো জাপান, এরকম দেশগুলো ওরা এত বেশি সি উইড খায় যে ওইসব দেশে হাইপার থাইরয়েডিজম বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু সি উইড কেউ খাই না, সি ফুড খালি এক্সপোর্ট করি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, বিনিময়ে কিন্তু আমরা হেলথের জন্য হ্যাজার্ড তৈরি করছি। তাহলে এই খাবারগুলোকে যদি আমরা খাওয়ার প্র্যাকটিস করি, সি ফুড প্রচুর, ভেজিটেবল প্রচুর, অলিভ অয়েল এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড কমিয়ে ফেলি, তাহলে কিন্তু আলটিমেটলি একটা বাংলাদেশি সংস্করণ হতে পারে মেডিটেরিয়ান ডায়েট। এখন অ্যাপ্রোপ্রিয়েট মেডিটেরিয়ান ডায়েট মেডিটেরিয়ান এরিয়াতেই পাওয়া যাবে, আপনি যখন যাবেন তখন খাবেন। তাহলে আমাদের একটা লাক্সই একটা দাঁড় করাতে হবে, সেটা কিন্তু খুব প্রয়োজন আমার জন্য। ওকে, থ্যাংক ইউ। আমি ফেসবুক লাইভ থেকে একটা কোশ্চেন নিতে যাচ্ছি। A recent study by Emory University showed that Indo-subcontinental type 2 diabetes patients are more insulin secretion problem than insulin deficient problem. What's your comment? Thanks. এক্স্যাক্টলি, এটা আমি বলি ওই একই সাথে দাঁড়াবে।
আমাদের একটু আগে যেটা বললাম যে 80 থেকে 90% আপনি কার্বোহাইড্রেট কনজিউম করছেন। আমারই মতো আরেকজন, আমারই বয়সী, আমারই মতো বিএমআই, সে করছে কি 40% কার্বোহাইড্রেট খাচ্ছে ডেইলি। তাহলে আমার এই 90% ক্যালোরি কার্বোহাইড্রেট আসছে, তার জন্য যে পরিমাণ ইনসুলিন প্রয়োজন ওনার কিন্তু তার চেয়ে অর্ধেকের একটু কম প্রয়োজন। তাহলে এখন উল্টা দিকে করেন, তাহলে চাহিদা আমার যদি 4 ইউনিট চাহিদা থাকে, ওনার 1.5 ইউনিট চাহিদা, তাহলে ওরা 1.5 ইউনিট ইজিলি তৈরি করতে পারবে, আবার 4 ইউনিট প্যানকেক তৈরি করতে পারবে না। না পারার আরেকটা কারণ হলো আমার বডি স্ট্রাকচার ছোট। আমরা এখনো বাংলাদেশে ফাইট করছি আন্ডার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশন এর মাঝখানে। তাহলে এই যে আন্ডার ডেভেলপমেন্ট যেটা সাফিসিয়েন্ট ইনসুলিন তৈরি করার সামর্থ্য নাই, তাকে আমরা হিউজ কার্বোহাইড্রেট চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলাম। তাহলে এটা কিন্তু রিলেটিভ ডেফিসিয়েন্সিতে সবাই সাফার করছে। তাহলে এটা যদি অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি ধরি তাও কিছুটা আছে, কিন্তু রিলেটিভ ডেফিসিয়েন্সিটা হিউজ। এটা কিন্তু খুব ভেরি ট্রু, এটা আমরা সবসময় এটা বলার চেষ্টা করি। উনি রেফারেন্স দিয়ে খুব ভালো করেছেন। থ্যাংক ইউ। আপনারা কেউ যদি লাইভ কোশ্চেন করতে চান করতে পারেন, আমরা ওয়েলকাম করব। ওকে, ডাক্তার এবিএম কামরুল, ডাক্তার সাইফুদ্দিন, আপনারা চ্যাট বক্স থেকে যদি কোনো কোশ্চেন মনে করেন যে আপনার কারণ এত কোশ্চেন আসতেছে যে আমার জন্য আসলে আচ্ছা, select করা আচ্ছা। difficult হয়ে যাচ্ছে। পিক আপ করো। Dr. Kamrul, there is a question: when to suspect type 1 diabetes? এবং সাসপেক্ট করে কখন টেস্টও করতে অ্যাডভাইস করব, কখন আপনি এটার কিন্তু C-peptide question অথবা গেটস এটা অ্যান্টিবডিজ খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ ডিজি হেলথের পক্ষ থেকে টাইপ 1 ডায়াবেটিস গাইডলাইন আমরা 3 জন আছি, আরো 3 জন আছে। আমরা কাজ শুরু ওকে, করে ডাক্তার এবিএম কামরুল। খুব ভালো প্রশ্ন। আসলে টাইপ 1 মানে প্রেজেন্টেশনই বলে দেবে বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনটাকে আপনার টাইপ 1 হিসেবে আপনি ট্রিট করবেন। আরেকটা জিনিস বলি যে যদি আপনার মনে হয় যে রোগীর টাইপ 1 জাস্ট মনে হয়েছে, আর কিছু কারণ দরকার নাই, ট্রিট ইজ লাইক টাইপ 1, রোগীটা বেঁচে যাবে। এটা হলো মেইন কথা, মনে রাখবেন। আপনার মনে হলেই হবে। তো বেসিক্যালি টাইপ 1 এর যে মেইন ক্যারেক্টার সেটা হলো যে এটার অনসেটটা খুব দ্রুত হয়। যেমন টাইপ 2 বেশিরভাগ ক্ষেত্রে আপনার খুব আস্তে আস্তে অনসেট হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার সিমটম থাকে না। কিন্তু টাইপ 1 এর পেশেন্টের ক্ষেত্রে এদের অনসেট খুব দ্রুত, অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যে প্রেজেন্টেশন হয় এবং এদের ক্লাসিক্যাল সিমটমস থাকে। যদি না আর্লি এজে হয়, একদম আর্লি এজে যদি হয়, যে আর্লি মানে আর্লি ফেজে যদি না হয়, সেই ক্ষেত্রে ক্লাসিক্যাল সিমটম নাও থাকতে পারে। বা বেশি অলমোস্ট শতভাগ ক্ষেত্রে আপনি একদম পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, যা ওয়েট লস সবই পাবেন। বয়স দিয়ে আসলে ডায়াবেটিস এর যে ক্লাসিফিকেশনটা, এটা একটু এখন শিথিল হয়ে গেছে, আমরা সবাই জানি এটা। টাইপ 1 ডায়াবেটিস কিন্তু যে কোনো বয়সে হতে পারে, ইভেন এট 90 তো টাইপ 1 হতে পারে, বাট ইউজুয়ালি এগুলো একটু আর্লি অনসেট হয় এবং বলা হয় যে টিনেজে যে ডায়াবেটিস হয় তার অলমোস্ট 2/3 বা 1/3 বা 3/4 এরকম টাইপ 1 ডায়াবেটিস হবে। আরেকটা জিনিস হলো যে এটা আমাদের দেশে টাইপ 1, এটা আসলে আমাদের ভাগ্য ভালো অনেক কম এবং অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রির তুলনায়। বাট মনে রাখবেন যে টাইপ 1 ডায়াবেটিসের প্রিভেলেন্স, ইনসিডেন্স আমাদের এখানে বাড়ছে এবং এটা আমরা ফেস করছি। হ্যাঁ, এটা আমরা ইদানিং চেম্বার ক্লিনিকে বা যাই পাই সেগুলো আমরা ফেস করছি। আরেকটা স্ট্রাইকিং পয়েন্ট মনে রাখবেন যে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যদি ইনভেস্টিগেশন করেন, আপনার হাতের কাছে কিছু নাও থাকতে পারে। এমন হতে পারে যে যে আপনি হয়তো সি-পেপটাইড বা এরকম অনেক কিছু আপনি করতে পারছেন না, বাট আপনার যদি ইউরিনারি কিটন স্ট্রিপ করার মতো ব্যবস্থা থাকে, যে যেটা অনেক সময় অনেকগুলো একসাথে করা যায়, গ্লুকোজ, প্রোটিন, তারপর আপনার নাইট্রাইট, কিটোন, 4টা অনেক সময় একসাথে করা যায়। এগুলা যদি থাকে, ওগুলা খুবই সস্তা জিনিস। বিশেষ করে যারা জিপি করেন এদের চেম্বারে রাখবেন এবং আপনার হসপিটালে তো অবশ্যই ওয়ার্ডে রাখবেন। ইউরিনারি কিটোন যদি 2 or more প্লাস হয়, তাহলে এটা আপনার স্ট্রংলি সাসপিশিয়াস অফ টাইপ 1 ডায়াবেটিস। এটা খুব সিম্পল টেস্ট এবং খুব কম খরচে করতে পারবেন, এত দামি টেস্টের আসলে কোনো দরকার নাই। তারপর আপনি ম্যানেজ করার পরে তারপর আপনি যদি মনে করেন যে না আপনার ডায়াগনস্টিক কনফার্মেশন দরকার, ওগুলা বাকি টেস্টগুলো আপনি আস্তে ধীরে করতে পারেন, এতে কোনো কিছু যায় আসে না। কিন্তু আবার বলে রাখি, আপনি সাসপেক্ট করছেন টাইপ 1, তাকে টাইপ 1 এর মতোই চিকিৎসা দেন, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট তাকে ইনসুলিন দেন এবং যদি অ্যাকিউট ডিকম্পেনসেটেড অবস্থা থাকে তাকে নরমাল স্যালাইন দেন। এই দুইটা জিনিস মনে রাখলে রোগী বেঁচে যাবে। থ্যাংক ইউ। Ranga, there is a question: when to suspect maturity onset diabetes of young? আমার কিন্তু আরেকটা কোশ্চেন আছে এখানে Yes. সাথে, যে ধরেন একটা 40 ইয়ার্স এর মেল আমার কাছে আসলো, তারও কি টাইপ 1 হতে পারে ডায়াগনোসিস, বা 50 ইয়ার্স এই বয়সে যদি ডায়াগনোসিস হয়? আমি একটা এক্সাম্পল দেই, তাহলে মনে রাখবেন। আমি বেশ কিছুদিন আগে, গত বছর লাস্ট দেখেছিলাম ওনাকে। উনি বাইরে এখন ময়মনসিংহে চলে গেছেন। উনি ওবেজ,
ওমেন, আর্মি অফিসার্স ওয়াইফ। তো উনার ওবেজ এবং ডায়াবেটিস। তো এরকম বেশিরভাগ ক্ষেত্রে যেটা হলো যে ওনার ইনসুলিন ছাড়া কন্ট্রোল হচ্ছে না, এবং যেহেতু ওবেজ উনি অনেক বেশি হাই ডোজে ইনসুলিন পাচ্ছেন। তো মাঝখানে যে আমি দেখলাম যে ওনার এরকম তো হওয়ার কথা না আসলে, এত আর্লি অনসেট ডায়াবেটিস ইনসুলিন ছাড়া কন্ট্রোল হচ্ছে না। পরে আমি একটু টু গ্রেট হিস্ট্রি নিলাম যে উনি ওনার ভাষ্য মতেই যেটা হলো যে ওনার যখন ডায়াগনোসিস হয় তখন তখন ইউরিনে ওনার কিটোন বডি ছিল 2+ এর মতো ছিল। সেই রিপোর্টটা উনি দেখাতে পারেন নাই, বাট এটা ওনার মনে আছে এবং ডাক্তার এটা বলেছিলেন। এরপর উনি বিভিন্ন ধরনের ওষুধ পেয়েছেন। প্রথম দিকে তাও কন্ট্রোল ছিল না, এইচবিওয়ানসি হয়তো 7.5 8 এরকম থাকতো, কিন্তু আস্তে আস্তে উনি ডিটেরিওরেট করতেছিলেন। এবং ওনার যে ট্রিটমেন্ট গুলা সেগুলো আসলে বেসিক্যালি সালফোনালিউরিয়া বা গ্লিপটিন যেটা আমরা কমনলি দিই এগুলা পাচ্ছিলেন, সাথে মেটফর্মিন পাচ্ছিলেন। তো এই দেওয়ার পরে আমি ওনাকে সি-পেপটাইড করলাম, এবং এটা আমরা পরে, এবং সি-পেপটাইড যেহেতু কম পাওয়ার পরে আমি ওনাকে গ্যাট-65 করালাম। আসলে সামর্থ্যের অভাব নাই, এই জন্য আমি করালাম। তো গ্যাট-65 পজিটিভ এবং সি-পেপটাইড ইজ বিলো নর্মাল, অলমোস্ট আনডিটেক্টেবল। তার মানে এই পেশেন্ট কিন্তু টাইপ 1। তো এটার একটা আরেকটা প্রেজেন্টেশনকে আমরা বলি, এটাকে বলি লাডা বলি, ল্যাটেন্ট অটোইমিউন ডায়াবেটিস অফ ইয়াং। বাট দিস ইজ আ ভ্যারাইটি অফ টাইপ 1, বাট স্লোলি প্রোগ্রেসিভ। সো আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে এই রুগী কিন্তু টিপিক্যাল সিমটম সাইন ডিকে, ওয়েট লস বা আদার যে ফিচার সেগুলো নিয়ে কিন্তু প্রেজেন্ট করে না, রাদার শি ইজ ওবেস। সো এই ধরনের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে এই ধরনের কন্ডিশন কিন্তু আপনার হতে পারে। আরেকটা জিনিস আমাদের কনফিউশন হয়, আর্লি এজ ডায়াবেটিস, it does not mean that all are type 1. Even type 2 ডায়াবেটিস ক্যান অকার এট an early age, এবং এটার ইনসিডেন্স আমাদের এখানে বাড়ছে, এবং এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এখন দেন লেট অনসেট টাইপ 1। সো এটাও মনে রাখবেন যে আর্লি এজ হলোই মানে যেটা টাইপ 1 তার সারা জীবন ইনসুলিন লাগবে নাও হতে পারে, এটা টাইপ 2 হতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, Thank you. একজন আমার জিজ্ঞেস আরেকটা করেছে, question আছে। এহসান ভাই এই কোশ্চেনটা উত্তর দিয়ে নেই। হোয়েন টু সাসপেক্ট মোডি, বারবার কোশ্চেন করছেন। হ্যাঁ। মোডির কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, দ্যাট অনসেট শুড বি বিফোর দ্য এজ অফ 25 এবং স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকবে পরপর 3 জেনারেশন, বিকজ দিস ইজ অটোসোমাল ডমিনেন্ট উইথ ভার্টিক্যাল ট্রান্সমিশন, ইউজুয়ালি নন কিটোটিক। এটা অল্প বয়সে হবে, কিটোসিস হবে না, টিপিক্যাল ফিচার্স অফ টাইপ 2 ডায়াবেটিস কিন্তু এদের থাকবে না, এবং তাদের ক্ষেত্রেও এইচআইভি বা অটো অ্যান্টিবডি পজিটিভ হবে না, মাইল্ড ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া থাকবে। জেনেটিক স্টাডি করে আপনি কনফার্ম করবেন। সাধারণত প্রথমে মুখে ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারবেন, কিন্তু আলটিমেটলি পরে হয়তো একটা সময় ইনসুলিন রাখবে। সো দিস আর দ্য ক্রাইটেরিয়া অফ মোডি। হ্যাঁ, ইয়েসান বলেন। আমি এই টাইপ আমি আজকে লাস্ট কোশ্চেন, সেলিম স্যার, আমি লাস্ট কোশ্চেন করি আসলে, কারণ সারা রাতে শেষ করা যাবে না। আর আমরা যেটা করব, আমাদের যারা রেজিস্ট্রেশন করছেন, আমাদের 3টা সেশনের পর একদিন রাখবো শুধু কোশ্চেন আনসার সেশন। ওই দিন 2 ঘন্টা ধরে আপনারা যত কোশ্চেন আছে আপনাদের মনে হৃদয়ে সব করবেন, সব আনসার দিব। লাস্ট কোশ্চেন আমি করি, কারণ আসলে আজকে শেষ করতে পারবো না। সেটা হচ্ছে যে ডক্টর সেলিমের কাছে আমার কোশ্চেন যে ডায়াবেটিস আসলে মানে অনেকের দেখা যায় কি যে ইনসিডেন্টাল ডায়াগনোসিসে বেশিরভাগ হয়। যেমন আমরা স্কিনে যেটা পাইলাম, হয়তো একটা ফাঙ্গাল ইনফেকশন, কোনো মতে হইতেছে না, ভালো হইতেছে না, একটা আরবিএস করতে দিলাম। আসলে মানে কতদিন থাকার পরে বা কতদিন থাকার পরে এরকম ম্যানিফেস্টেশন আসতে পারে, বা আননোটিস কত বছর একটা মানুষ এরকম থাকতে পারে, বা এরকম পার্সেন্টেজ বাংলাদেশে কেমন? ঠিক আছে, আমি আপনার প্রশ্নের আগের থেকে আসতেছি। টাইপ 1 আর টাইপ 2 নিয়ে যে এটা হচ্ছে, আমরা বাংলাদেশে টাইপ 1 ওভার ডায়াগনোসিস করে ওভার ট্রিটমেন্ট করছি। দিস ইজ সেফ ফর দ্য পেশেন্ট। মনে করেন একটা টাইপ 2 ডায়াবেটিস এর রোগীকে আমরা ধরে নিলাম যে টাইপ 1 ছিল না, টাইপ 2 ছিল। টাইপ 1 মনে করে ইনসুলিন দিয়ে চিকিৎসা করলাম, রোগীর কোনো ক্ষতি হয়নি। কিন্তু একটা টাইপ 1 এর রোগীকে টাইপ 2 মনে করে আমি ট্যাবলেট দিয়ে চিকিৎসা শুরু করলাম, পেশেন্ট মে ডাই। তাহলে এটা হলো একদিক দিয়ে সেফটি। এখন টাইপ 1 কে আমরা ডায়াগনোসিস করতে পারি, একটু কষ্ট হলেও পারি, আমরা সময় নিয়ে সেটা করতে পারবো। কিন্তু টাইপ 1 usually will present with classical features, and they will present, if not treated immediately, they will present with hyperglycemic crisis. তাহলে এটা কিন্তু একটা বড় বড় ঘটনা, যে ডিকে নিয়ে যত মানুষ ভর্তি হবে, আগে ডায়াবেটিস জানা ছিল না, তাকে কিন্তু আপনার টাইপ 1ই ভাবতে হবে। কিন্তু অন্য যে ক্ষেত্রে হতে পারে না, একদম 100% এরকম না, কিন্তু কমন প্র্যাকটিসটা হবে সেটা। কিন্তু অন্য একটা জিনিস ভাবেন, উল্টা ভাবে। একটা কামরুল যেটা বললো, আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি যে একটা এমডি এন্ডোক্রাইনোলজি স্টুডেন্ট যখন বলা হলো যে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস এর মধ্যে কিভাবে তুমি পার্থক্য করবা, বলে স্যার টাইপ 1 আগে হয়, কম বয়সে হয়, টাইপ 2 বেশি বয়সে হয়। তাহলে আমি তখন বলি যে তোমার এমডি পাস করতেও একটু বেশি বেশি বয়স হয়ে যাবে।
কারণ এই বয়স ভিত্তিক ক্লাসিফিকেশনের কোনো সুযোগ নেই। জেনারেলি টাইপ 2 পরে হয়, টাইপ 1 আর্লি হয়, কিন্তু বাংলাদেশের পিকচার হলো পৃথিবীতে যে কয়টা দেশে টাইপ 2 ডায়াবেটিস রোগী খুব অল্প বয়সে ডায়াবেটিস হচ্ছে, তার মধ্যে বাংলাদেশ একটি। হিউজ নাম্বার অফ পেশেন্ট, এবং এই আমাদের এই 3 জনের অভিজ্ঞতা আছে যে 13, 14, 15 বছরের বহু ছেলে মেয়েকে আমরা টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা দিচ্ছি। তাহলে বয়স ভিত্তিক অ্যাপ্রোচটা করবেন, আপনি সিমটম ভিত্তিক শুরুতে সিমটমিক অ্যাপ্রোচ দেওয়া করান, এবং ইমিডিয়েট পরীক্ষাগুলো যেগুলো করা যায় সেগুলো করুন। এখন ডাক্তার এহসান খান যে প্রশ্নটি বললেন, আমাদের বাংলাদেশে একটা ভেরি গুড কোয়ালিটি পাবলিকেশন হয়েছে বিএমজেতে। তারা দেখিয়েছে যে 61.5% টাইপ 2 ডায়াবেটিসের রোগী তিনি জানেন না অথবা মনে করেন না ওনার ডায়াবেটিস আছে। তাহলে এই যখন গায়ে চুলকানি নিয়ে এহসান খানের কাছে গেলে তো আমাকে ধরা পড়লো যে ওনার ডায়াবেটিস আছে। উনি হার্ট অ্যাটাক নিয়ে যখন হৃদরোগ হাসপাতালে ভর্তি হলেন RBS 35, স্ট্রোক নিয়ে যখন নিমসে ভর্তি হলো দেখা গেল যে RBS 30। কোনো কারণে এই যে ঈদের সময় বাড়ি গিয়েছেন, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে, অপারেশন করতে গিয়ে দেখা গেছে 30 RBS। তাহলে এই ঘটনাই কিন্তু বেশি, কত 100 জনের মধ্যে 62 জন। এটা কিন্তু চ্যালেঞ্জ এই কারণে যে আমরা ওকে পাচ্ছি কখন, যখন এর মধ্যে কোনো কারণে টেস্ট করলে অথবা কমপ্লিকেশন নিয়ে যখন কোনো ডাক্তারের কাছে যাচ্ছে তখন। তাহলে এই রোগীটা কিন্তু কমপ্লিকেশন কিন্তু একটা হয় না, বহু রকম কমপ্লিকেশন শুরু হয়, কোনো একটা প্রেজেন্টেশন হয়। তাহলে এটা কিন্তু খুব খারাপ ঘটনা হলো। আপনার যদি ইয়ার ভিত্তিক যদি বলি, ইউকেপিডিয়া স্টাডি খুব পরিষ্কার ভাবে দেখিয়েছে যে যখন ডায়াবেটিস ধরা, টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়লো, তখন কমপক্ষে মোর দেন 50% প্যানক্রিয়াটিক বিটা সেল ইনসুলিন প্রোডাকশন ইজ লস্ট, নাম্বার 1। 2 to 3% রেটে ইনসুলিন প্রোডাকশন কমতেছে, এবং অ্যাপ্রোপ্রিয়েট মেজার যদি না দেওয়া যায় পরবর্তী 7 থেকে 9 বছরের মধ্যে ওনার টোটাল ইনসুলিন তৈরি জিরো হয়ে যাবে। তখন কিন্তু এর মাঝখানে কোনো এক সময় ইনফেকশন বা স্টেরয়েড ইউজ এসব কারণে কিন্তু উনি ডিকের মতো নিয়ে ভর্তি হতে পারেন। যেমন করোনার সময় যেটা হয়েছে, করোনার সময় অনেক রোগী উনি জানতেন ডায়াবেটিস নেই, ভর্তি হওয়ার পরে আমরা অনেক ব্লাড সুগার পেলাম, ছেড়ে দেওয়ার সময় কিন্তু আমরা ওনাকে বলে দিয়েছি যে আমরা কিন্তু শুরুতে ভাবছিলাম যে আপনার এই COVID-19 ইনফেকশনের কারণে আপনার ডায়াবেটিস হলো কিনা, এখন কিন্তু আমরা কনফার্ম যে আপনার ডায়াবেটিসটা আগে থেকেই ছিল, মাঝখানে করোনা হওয়া এর তো আপনার খারাপ অবস্থা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যখন ম্যানেজমেন্ট বলবো তখন অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কি, সেটা তখন বলবো। তাহলে এই সময়গুলো পার, এটা কিন্তু খুব ল্যান্ডমার্ক। সেজন্য যখনই কোনো রোগী বলে যে আমি 10 বছরের ডায়াবেটিসের রোগী, ট্যাবলেট খাচ্ছি, আমরা কিন্তু আটকে উঠি, কারণ উনি ল্যান্ডমার্ক টাইম পার হয়ে গেছেন, ইনসুলিন লাগার সময় হয়ে গেছে। আমরা অ্যাসেস করার চেষ্টা করি যে আসলে কি ট্যাবলেট দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে নাকি ইনসুলিন দিতে হবে। তো এগুলো কিন্তু খুব স্ট্রিক্ট ল্যান্ডমার্ক টাইম ডিউরেশন, এগুলো আমরা বাংলাদেশের প্র্যাকটিসে যদি মনে রাখতে পারি খুব হেল্পফুল হবে। Thank you very much, Dr. M. Saifuddin. Okay. Thank you very much, Dr. M. Saifuddin, for your outstanding presentation. Thank you very much, Dr. ABM Kamrul Hasan. তো আমি শেষ করার আগে একটু বলে রাখি যে আমাদের নেক্সট সেশনটা আসলে 26 তারিখ আমাদের স্পিকার, এক্সপার্ট এবং চেয়ারপারসনের একটা ওকেশন থাকে, জয়েন হবে না। আর 3 তারিখ তো আপনাদের সাথে আমাদের ইনশাল্লাহ ঢাকায় লাইভ দেখা হচ্ছে। আর 10 তারিখ মের এবং 17 তারিখ ফ্রাইডে 2টা সেশন হবে। আপনাদের ডিটেলস অবশ্যই মানে আমাদের অ্যানুয়াল কনফারেন্স গ্রুপে জানানো থাকবে, এবং অবশ্যই একটু প্রিপারেশন নিয়ে আসবেন, পড়াশোনা করে আসবেন। আপনি যদি ওরাল ড্রাগটা একটু ভালো মতো পড়ে আসেন, আমার মনে হয় আপনি আরো অনেক বেশি বেনিফিটেড হবেন। কারণ ওই যে বলে না, ওই আইস ক্যান নট সি, মাইন্ড ডাজন্ট নো। সো আপনি একটু মাথার মধ্যে সব ঢুকিয়ে আনবেন, আমার মনে হয় আপনারা অনেক আরো ফ্রুটফুল হবেন এবং আরো অনেক বেশি কোশ্চেন করবেন। আজকে অসাধারণ সব কোশ্চেন করেছেন, এবং আমরা একদিন থাকবো শুধু কোশ্চেনের জন্য, মানে 3টা সেশন হওয়ার পরে আমরা আপনাদের সাথে কোশ্চেন আনসার নিয়ে আলাপ আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আশা করি আমরা বুকলেটটা আপনাদের হ্যাঁ হাসান ভাই শোনা যাচ্ছে? সেলিম স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শোনা জি। যাচ্ছে। স্যার আপনাকে কনফিউজ করার জন্য একটা আহ্বান জানিয়েছি স্যার আমি। থ্যাংক ইউ ডক্টর এহসান খান। বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো অব্যাহত আছে তার জন্য ধন্যবাদ, এটাকেও ধন্যবাদ। ডাক্তার সাইফুদ্দিন যেটা করেছে, উনি কিছু কিছু নতুন জিনিস দেখিয়েছে, এটা ট্রেডিশনের বাইরে, যেমন কতটুকু ঘুমাবেন। আমি ইতিমধ্যে লিটারেচার রিভিউ সেরে ফেলেছি, একটা কমেন্ট দিয়েছি ফেসবুকে। এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল ইস্যু, কাজে লাগবে। কিন্তু আমরা মূল ফোকাস যেটি ডায়াবেটিসের কন্ট্রোল মারাত্মক রকম খারাপ বাংলাদেশে।
MIS যেটা অনুসারে 92% ডায়াবেটিস রোগী ডায়াবেটিস কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন, এবং তারা কিন্তু সবাই কোনো না কোনো কমপ্লিকেশনে সাফার করবেন। তাহলে এটা কিন্তু শুধু অঙ্ক নয়, হিউজ ফিনান্সিয়াল ইনভলভমেন্ট এবং লাইফ লস হচ্ছে, তাহলে ওয়ার্ক লস হচ্ছে, এটা কিন্তু কোয়ালিটি লস হচ্ছে, ফার্টিলিটি ইস্যু হয়ে সামনে দাঁড়াচ্ছে। সুতরাং আপনারা যারা শুনলেন তারা এই কোয়ালিটি প্র্যাকটিস করবেন। আমাদের বেশি সংখ্যক ডায়াবেটিস রোগী গুড কোয়ালিটি লাইফ লিড করবে উইথ গুড ব্লাড সুগার কন্ট্রোল অ্যান্ড কমপ্লিকেশন ম্যানেজমেন্ট। এই জন্য আমরা সকলেই চেষ্টা করছি, আপনারা এগিয়ে আসবেন। পরবর্তী দিন আরেকটা ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশনের অপেক্ষা করছি। ডাক্তার ABM কামরুল হাসান টপিক ইহসান খান পরে জানাবে, সেজন্য আমি আজকে জানালাম না। সকলকে আবারও শুভরাত্রি জানাচ্ছি, সকলে ভালো থাকবেন। এবং এই পরে কোনো এক সময় যদি কেউ প্রশ্ন করেন যে গরম বেশি হলে ডায়াবেটিসের জন্য ভালো না শীত বেশি হলে ডায়াবেটিসের জন্য ভালো, প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে। সকলকে শুভরাত্রি। ওকে ওকে স্যার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবং আশা করতেছি 3 তারিখ আপনাদের সাথে লাইভে দেখা হবে এবং আমরা সবাই অনেক এনজয় করবো। এবং 3 তারিখে আমরা মোটামুটি কনফার্মই, যেটা আমরা সকাল আসলে 10:30টার সময় আপনারা আসবেন, রেজিস্ট্রেশন করবেন এবং আমরা 11টার মধ্যেই শুরু করার চেষ্টা করবো। না হলে আসলে বিকাল 3টা থেকে রাত Recording 10টা stopped. পর্যন্ত আসলে সব সেশন 9টা সবার জন্য টাফ হয়ে যাবে। অনেকে ঢাকার বাইরে থেকে আসতেছেন, তো আমরা চেষ্টা করবো 6:30টার মধ্যেই শেষ করে যাতে আপনারা চলেও যেতে পারেন। স্যার তো ঢাকার যেটা- বাইরে থেকে আসতেছি ইনশাল্লাহ স্যার। অনেক আসতেছে, Okay, অনেক আসতেছে, welcome, অনেক welcome. হিউজ নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে এবং এটা একটা ল্যান্ডমার্ক কনফারেন্স হবে। এবং যারা প্রেজেন্ট করতেছে, সত্যি কথা কি, আমি পোস্টারটাও যখন দেখি, আমার কামরুল ভাই একটা শেয়ার করছেন এর গ্রুপে, আমি যখন প্রতিমা প্রফেসর কোহিনুর বেগম ম্যাডামকে দেখি, আতিক স্যারকে দেখি, বা প্রফেসর ABM খুরশিদ আলম স্যারকে দেখি, আসলে আমি সত্যি কথা কি, বাংলাদেশের অনেক বিজ্ঞ ফরেন স্পিকাররা আসে, অনেক ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিসরাও আসে। তো আমাদের নিজেদের এইসব রত্নকে যখন আসলে এক পোস্টারে সবাই একসাথে এক ছাদের তলে দেখবেন, একসাথে দেখবেন, এইটার যেটা ফিলিংস আপনারা সামনে থেকে পাবেন, এটা মনে হয় যে স্যার, আপনারা স্যার যতই আমরা যারা পার্টিসিপেন্ট যারা আসবে তারা কোনো কি প্রিপারেশন নিয়ে আসবে স্যার? সব টপিক দিয়ে দেওয়া হবে, সব টপিক, প্রত্যেকটা টপিক। যেমন কামরুল স্যার এবং সেলিম স্যার তো ওবেসিটির উপর আবারও বলবেন একটু ডিফারেন্ট আপনি ওয়েতে। ইহসান খান, স্যার আপনার যেটা প্রস্তুতি হবে, আপনি ঝাঁঝালো প্রশ্ন নিয়ে আসবেন। কঠিন প্রশ্ন হ্যাঁ। ঝাঁপায় পড়বেন। এবং প্রত্যেকটা সেশন ভালো। আরেকটা কিন্তু সেশন আমাদের সবার, এই 3 জনই যেহেতু রিসার্চার, দে আর ভেরি গুড এট রিসার্চ ওয়ার্ক, কিন্তু ওই দিন 2 ঘন্টার একটা সেশন আছে কিন্তু রিসার্চ মেথোডোলজির উপরে বেসিক্স, এবং মুহিবুর রহমান স্যার কিন্তু এটা খুব ভালো পড়ান এবং বেশ ধৈর্য ধরে প্রিপারেশন নিয়ে আসবেন এবং ব্রেন খালি করে আসবেন। আগে 2-3 দিন পারলে ফেসবুক ইনস্টাগ্রাম কিছু ইউজ করেন না। এবং সাইফুদ্দিন মেহতা ভালো কথা বলছে, ফেসবুক কিন্তু আসলে ডায়াবেটিস এর কমপ্লিকেশনের পিছনে ফেসবুকের বিশাল দায় আছে। কিন্তু যে সময়টা ফেসবুকের পিছনে আমরা দিই, তার আধা ঘন্টা বা যদি আমরা একটু এক্সারসাইজ বা এতে দিতাম, আমার মনে হয় যে কমপ্লিকেশন 50% হইতো। আপনি যেটা করবেন, প্রিপারেশন নিউরনস থেকে ব্রেনটাকে একটু খালি করে নেন, যাতে প্রচুর নিতে পারেন। আগের 48 ঘন্টা ফেসবুক ইউজ করেন না, খুব ভালো হবে আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মনে হয় Good অ্যানুয়াল night. কনফারেন্সের স্টার্টিং ওয়াজ আউটস্ট্যান্ডিং, গুড নাইট। এর চেয়ে ভালো আর হতে পারতো না। হ্যাঁ, Good night. গুড নাইট। Thank you. আর 3 তারিখের Ehsan আগেও bhai, সেশন হবে, Salim এটা bhai. জানানো হবে। দেখা হচ্ছে আগেও দিন। session হবে, জানানো হবে। Thank you. আমি নিজে একটা সেশন নিব গণিতের উপর, এটা ওই গ্রুপে জানাবো। হ্যাঁ, Thank you. কিন্তু আমার সেশন আসলে আমার আসলে যেই বিদ্যা আসলে প্রকাশ করতে লজ্জা লাগে, যেন আমি চুপি সারে নেই আর কি, মানুষজনকে একটু কম জানাই। আর কামরুল স্যার তো রেডি হইতেছেন ইনশাল্লাহ। কামরুল স্যারের সাথে 10 তারিখ, আবার 3 তারিখে কামরুল স্যারকে আপনারা সামনাসামনি দেখবেন। Thank you. Ehsan ওকে bhai. সাইফুদ্দিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ Thank you so much. আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স সবার জন্য। Thank you. Thank Okay. you এবং good night. আপনি লিভ নেন, কোনো সমস্যা নেই। আর 3 তারিখ আসলে আমাদের যেটা হয়েছে, মানে বিকাল 3টা থেকে যেটা সমস্যা থেকে একটা না আসলে 6টা সেশন, এটা ইম্পসিবল, হিউম্যানলি আপনারা পারতেন না। সো আমরা একটু সকালেই শুরু করবো, 10:30টার দিকে চলে আসবেন, 11টা থেকে 1টা, আর 3টা থেকে 6:30। ব্যাস, তাহলে আমার মনে হয় সবার জন্য ভালো হবে। মাঝখানে নামাজ, লাঞ্চ সব থাকবে। আর 2:30 থেকে 3টা কিন্তু একটা কুইজ কন্টেস্ট থাকবে, এখানে 20টার মতো বই গিফট থাকবে। এবং কুইজ হচ্ছে, আপনারা যারা লাইভে আসবেন লাইভে আনসার করবেন এবং সবাই মোবাইলের মধ্যে কোশ্চেন পাবেন, আনসার করবেন। 5 মিনিটের রেজাল্ট হয়ে যাবে এবং 20 জন 20টা বই আমরা দেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা তো আসলে আপনারা জানেন যে অন্য কোনো কিছু আমরা দিই না বই ছাড়া। সো অনেক কিছু থাকবে। শাহবাগের কোথায় BSMMU স্পেশালাইজড হসপিটাল, ওইটা লিফটের পাশে একটা ভেনু আছে। আমার এটা একটা অসাধারণ ভেনু লাগছে, আমার কাছে 200 জনের মধ্যে বসতে পারবেন। এটা হচ্ছে যে শেরাটনের উল্টা দিকে যেটা নতুন, যেটা স্পেশাল হসপিটাল, লিফটের পাশে। সব জানানো হবে। রেনেটা আপনাদের প্রত্যেককে মেসেজ দিবে, প্রত্যেককে কল দিবে, প্রত্যেককে মেইল করবে। এটা মনে করেন না যে আমরা আন্ডার প্রিপেয়ার্ড, আমরা প্রিপেয়ার্ড হয়ে বসে আছি। আপনারা এভরিথিং জানতে পারবেন। আর বুকলেটটা যারা রেজিস্ট্রেশন করছেন, কারণ এই আজকে যা স্লাইড যেটা যা পাইলেন সবই কিন্তু পাবেন।
মোরশেদ সবখানে এইসব জিনিস না বলা ভালো। হ্যাঁ, সবকিছুই আপনারা পাবেন। সো সবকিছু জানানো হবে, সবকিছু ইনফর্ম করা হবে। আর আমি হয়তো পরশুদিন একটা সেশন নিব গনোরিয়া এন্ড এনজিও। হ্যাঁ, সো এটা এই গ্রুপে যারা আছেন তারা যদি ফ্রি থাকেন জয়েন করেন। সো থ্যাংক ইউ ভেরি স্যার মাচ। স্যার এটা কোন গ্রুপে স্যার এটা? ওটা অ্যানুয়াল কনফারেন্স গ্রুপে আমি এটা লিংক দিয়ে রাখবো, ওইখানে স্যার, যারা স্যার, আপনি নেবেন স্যার আপনি? হ্যাঁ হ্যাঁ, আমিও মাঝে মাঝে নেই, কিন্তু আমি লুকাই চুপাই নেই, কারণ হ্যাঁ আমার স্যার, দিনটা অবশ্যই স্যার, অবশ্যই অনেক কম আপনি স্যার তো। একটু গাইড করেন মাঝে মধ্যে স্যার। ঠিক আছে। সো আমি গনোরিয়া এবং এনজিওর উপর নিব, আর এর মাঝে আরো কি কি সেশন হবে আপনারা তো সবাই জানতেই পারবেন। আর ওই দিন আমরা বুকলেট একটা আছে স্যারের লোবেক পেইন, এবং ওই বুকলেটের মধ্যে স্যারের লোবেক পেইনের লেকচার গুলো আমরা এই করে দিয়ে রাখবো, কারণ এটা কিন্তু আমরা ইউটিউবে দিই নেই। সো ওই বুকলেটের লেকচারটাও আমরা কিউআর কোডে থাকবে, আপনারা লেকচারটাও করতে পারবেন, কিন্তু এটা অন্য কোথাও পাবেন না, ওই বইয়েই থাকবে। সবগুলো ইভেন্টই ভালো হবে, প্রত্যেকটা ইভেন্ট ভালো হবে, তো সবাই একটু প্রিপারেশন আসবেন। আজকের লেকচারটা ওই যে পাবেন, তো ওই যে 3টা লেকচারে বুকলেট হিসেবে পাবেন। আর এই লেকচারটা আমরা ফেসবুক লাইভ থেকে সরাই ফেলার একটু পরে, এইটা বিডি ফিজিশিয়ানস অ্যানুয়াল কনফারেন্স গ্রুপে লেকচারটা দেওয়া থাকবে, আপনারা আপনাদের সময় মতো আবার দেখতে পারবেন। আজকের লেকচারটা অনেকে মিস করছেন, অনেকে তো দেখতে পারেন নাই, তো যারা রেজিস্ট্রেশন করছেন অ্যানুয়াল কনফারেন্স গ্রুপে এটা দেওয়া থাকবে, আবার দেখে নিন, কারণ মানে এটা একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড প্রেজেন্টেশন ছিল, মানে এত ইনফরমেশন, এভরিথিং আপডেট ছিল। সো ইট ওয়াজ টু গুড, এবং 3টা প্রেজেন্টেশনই ভালো হবে, তো একটু পড়াশোনা করে আসেন। ইনশাল্লাহ। এবং ডাক্তার নসীন তাবাসসুম কিন্তু মডারেট করবে, উনি ফার্স্ট 3টা সেশন উনার উপর দিয়ে আমরা চালাবো। সো ডাক্তার নসীন আপনি কিন্তু সকাল সকাল চলে আসেন, দরকার আপনাকে নাস্তা করানো হবে। ও, আর এর মাঝে আমাদের ইভেন্ট আছে হচ্ছে আরেকটা 27 তারিখ। আমার বিডি ফিজিশিয়ানস ইতিহাসে আমাদের মতো অনেক বেস্ট প্রেজেন্টার হচ্ছে ডাক্তার আইজুল হক। হি ইজ ওয়ার্কিং ইন এমোর ইউনিভার্সিটি, মানে একজন টিচার, যে মানে মানে বিডি ফিজিশিয়ানস এর ফিউচার নিয়ে জন্য আমি খুব আশাবাদী। যেসব মানুষ আমাদের সাথে ইনভলভ, আমাদের আজিজ স্যার নেবেন অ্যাকচুয়াল ফিব্রিলেশন 27 তারিখ, এবং সবাই একটু পড়াশোনা করে আসবেন। এবং স্যার কিন্তু আপনি আপনার ক্যাপাসিটিতে কিভাবে ম্যানেজ করবেন স্যার এই নিয়ে কথা বলবে, কারণ স্যার এমোর ইউনিভার্সিটিতে কিভাবে ম্যানেজ করে ওই ক্যাপাসিটি না ক্যাপাসিটি আপনি কিভাবে ম্যানেজ করতে পারবেন, এটা নিয়ে কথা হবে। তো 27 তারিখের সেশনটার জন্য অ্যাকচুয়াল ফিব্রিলেশন সবাই একটু পড়াশোনা করে নিন। আমার সেশন যদি পরশুদিন একটা নেওয়ার চেষ্টা করবো, সামনের রবিবার একটা নেওয়ার চেষ্টা করবো। পরশুদিন আমি নিব হচ্ছে গনোরিয়া এনজিও, আর নেক্সট রবিবার ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর রিজার্ভেশন, যে কোনো একটা। ডাক্তার সাইফুদ্দিনের প্রেজেন্টেশন শোনার পরে আমার প্রেজেন্টেশন শুনে আপনারা মানে গালিও দিতে পারেন, খুব একটা কিছু যায় আসে না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেক কেয়ারফুল উপর সেশন। জুবাইর, হ্যাঁ আমি একটা কথা বলি, আচ্ছা যাকে আপনারা কোশ্চেন করছেন, আমি একটা প্রথম কথা বলি, এর ফলে আপনারা কেউ ভুলেও পিআরপি নিয়ে এক্সাইটেড হবেন না। আমি বারবার বলতেছি, আমি এই মাসে গত 2 মাসে আমি অন্তত 6টা পেশেন্ট পাইছি যাহারা বড় বড় জায়গায় পিআরপি দিছে 5,000-6,000 টাকা খরচ করে। পিআরপি 4টা সেশন নেওয়ার পরে তাদের মাথায় চুল গজিয়েছিল, কিন্তু 6 মাস পরে সেই মাঠে ফুটবল খেলা হচ্ছে। ঘটনাটা কি? আপনাকে তো পিআরপি খুশি মনে ডার্মাটোলজিস্ট দিয়ে দিবে, হ্যাঁ দিয়ে তো দিবে, চুলে উঠবে, কিন্তু এই পিআরপি আপনাকে বছরে 2বার করে নিতে হবে, মেনটেনেন্স সারা জীবন করতে হবে। ভাই এই হ্যাপাটা নেওয়ার দরকার আছে কোনো? কি জন্য পিআরপি এই কষ্ট আপনি করাবেন? দরকার নেই। আমার সব রোগী বিশ্বাস করেন জাস্ট মুখের ঔষধে সবার মোটামুটি আমার 90% পেশেন্ট এতেই ভালো আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস অনেকে আপনারা করেন কি জানেন, বুদ্ধিমানের দল, মিনক্সিডিল স্প্রে 1-2 মাসের জন্য লেখেন। মিনক্সিডিলে যার চুল এটা সারা জীবন নিতে হবে। মিনক্সিডিল বন্ধ করবেন 3 মাস পরে চুল পড়ে যাবে, এবং মিনক্সিডিল কাজ করে 2 মাস পরে। আপনার অনেকে লেখেন কি স্প্লেন্ডোরা স্প্রে 2 মাস, আরে কি দুঃখজনক। ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। হ্যাঁ, মিনক্সিডিল দিলে সারা জীবন। এবং চুল পড়ার আরেকটা বড় কারণ শ্যাম্পু। ওই ক্লিয়ার শ্যাম্পু ইউজ করলে মাথা ক্লিয়ার হয়ে যায়, সিলেক্ট প্লাস ইউজ করলে চুল পড়ে যায়। অনেক কাউন্সিলিং করতে হয়, চুল পড়াতে ওষুধ 2-3টা লাগে, এবং প্রচুর কাউন্সিলিং। আপনি
হেয়ার রিবন্ডিং করতে পারবে না, স্ট্রেট করতে পারবে না, হেয়ার ড্রাই করতে পারবে না, চুল টাইট করে বাঁধতে পারবে না, স্ট্রেস নিতে পারবে না, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, আপনি কোনো কিছুই কাউন্সিলিং করলেন না, আপনি ওষুধ কোনো লাভ নেই তো, পিআরপি করে কি হবে? অনেক ফেলাসি আছে। এবং দেখেন, আমার একটা পিআরপি রেডি করতে আমার খরচ হয় 150 টাকা, মাত্র 150 টাকা আমি পিআরপি রেডি করতে পারি। আমার পিআরপি দিতে লাগে 1 মিনিট, আমার 1 মিনিট আমার পিআরপি দেওয়া হয়ে যায়, কারণ এটা হাসিফ স্যার আমাকে ধরে ধরে শিখেছে, আমি 1 মিনিটে তাও আমি দিই না। আমি 150 টাকা দিয়ে প্রিপেয়ার করে যদি 2000 টাকাও নেই, তাও তো আমার 1850 টাকা লাভ, আমার 1 মিনিটের খরচ, 1 মিনিটের রেট, আমি তাও দিই না। চাইলে দিতে পারি, আমি দিই না, কারণ আমি কেন ওরা সারা জীবন একটা মানুষের মাথা মধ্যে ইনজেকশন দিব, দরকার নেই তো, সো আমি দিই না। আর দুঃখের কথা বলি, দেখেন হাসিফ স্যার আপনাদের এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, আজকে আমি 12টা স্ক্যাবিস পেশেন্ট পাইছি, 12টা। আপনারা বিভিন্ন জিপি লেভেল থেকে দেখছেন, কিন্তু একটা স্ক্যাবিস আপনারা প্রপারলি আসলে ম্যানেজ করতে পারতেছেন না, এটা খুবই শকিং। এবং এখন আমি প্রেসক্রিপশন পাইতেছি টিনিয়াতে ভরিকোনাজল, আল্লাহ যারা লেখে তাদের আল্লাহ তাদেরকে মানে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। এই যে মানুষগুলোর অত্যাচারটা আপনারা করতেছেন এই ভরিকোনাজলটা খাওয়ায়া, এবং যে কটা রিকারেন্স পাইতে সব ভরিকোনাজল খাওয়া, কেন মানুষ এই কষ্টগুলো আপনারা দিতেছেন? আল্লাহ মাহবুব জানে, আল্লাহ মাহবুব জানে কেন মানুষ এই কষ্ট দিতেছেন। শুনেন, সব ওষুধ কাজ করে, কারণ আমি সপ্তাহে একদিন জেলখানায় যাই, জেলখানায় স্ক্যাবিসের সাপ্লাই আছে শুধু পারমিথ্রিন, আইভারমেকটিন। 100% রোগী ভালো। ওরা যদি বলে একটা হিস্টাসিন, কিন্তু একটা হিস্টাসিনও কিনবে না, রোগী ভালো। তিনিয়াতে আমার সাপ্লাই আছে ক্রিম, ক্লোনাজল ক্রিম আছে, ট্রাইবেনাফিন ক্রিম আছে, ওরাল ফ্লুকোনাজল আছে, ট্রাইবেনাফিন আছে, 100% রোগী ভালো হইতেছে এই ওষুধই। কিন্তু আপনাদের তো কাউন্সিলিং করার টাইম নেই। আপনারা পাইছেন কতগুলো সিল, একটা মিনিট স্ক্যাবিসে কথা বলেন, স্ক্যাবিস 100% ভালো হবে, কিন্তু আপনারা পাইছেন কতগুলো সিল, সমানে সিল মারেন, আর কি করেন? অ্যান্টিফাঙ্গাল সোপ লেখেন, অ্যান্টিফাঙ্গাল সোপ লেখা সাবঅপটিমালে যায়, জিনিসটা রেজিস্ট্যান্ট আরো ভালো হয় না। লেখেন অ্যান্টিস্ক্যাবিস সোপ, কোনো রোল নাই, দুনিয়ার কোনো গাইডলাইনে অ্যান্টিস্ক্যাবিস সোপের কথা লেখা নেই, আপনারা লেখেন, কোম্পানিও খুশি হয়, আপনারাও কেউ কেউ কোনোভাবে খুশি হন। এইসব মানুষের সাথে অত্যাচার করেন, মানুষের কষ্ট দিয়েন না, দরকার নেই। সিম্পলিফাইড। আমার একটা স্ক্যাবিস রোগী দেখতে যেই কষ্ট হয়, মানে কি যে, আমার একটা রোগীর আমার সাথে দেখেন, ওর সাথে আমি কথা বলি 5 থেকে 7 মিনিট, এবং প্রত্যেকের ফ্যামিলির জন্য আমি বয়স হিসেবে পিছনে লিখে দিই ওষুধ, তাহলে ভালো হবে না তো? এখন আপনাকে কি আপনি আশা করেন যে 5 জনের জন্য আপনার জন্য টিকিট কেটে আসবে? এটা কি সম্ভব? মানুষের এখন যে ফাইন্যান্সিয়াল অবস্থা, আমি যেন প্রত্যেককে প্রেসক্রিপশন লিখে দিই, বাবা মার আলাদা, ধরেন বাচ্চার বয়স 2, বাবা মার জন্য লিখি, ওর একটা 4 বছরের ভাই আছে বোন, তার জন্য লিখি, আর এটা সবার জন্য লিখে লিখে বই ভাই খান। আপনারা বলতে পারেন যে নো মানি নো হানি, দেখ মানুষের সাথে একটু পারলে জাস্টিস করলেন, ক্ষতি হবে না, দোজাহানের অশেষ নেকিও হাসিল করে ফেলতে পারেন। হ্যাঁ, এগুলা কইলে মানে খুব লাগে আজকালকে, বুঝছেন? আর অনেক দুঃখের জিনিস আছে, এগুলো শেয়ার করতে পারতেছি না, কারণ অনেক কিছু, অনেক ইস্যুস থাকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। পরশুদিন যদি আমি প্রিপেয়ার করতে পারি, তাহলে গনোরিয়াল এনজিও আমি অ্যানুয়াল কনফারেন্স গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো। হ্যাঁ, যারা যারা পারেন, আমি কিন্তু একজন দুজনকে নিয়েও ক্লাস নিতে আমার আরাম লাগে, কারণ কম মানুষ শুনলে আমার টেনশন কম থাকে। ওকে ভাইবা, তাহলে তুমি ক্লোজ করে দাও।